সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। শিক্ষার.com-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সনদ যার নিয়োগ তার এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক শিক্ষক নিবন্ধন সনদধারীরা রাজপথ সহ অফিস, আদালত ও মিডিয়া পাড়ায় দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম চালিয়ে আসছেন নিয়োগের দাবিতে। আগামীকালও শিক্ষক নিবন্ধন সনদধারী যারা নিয়োগ বঞ্চিত হয়ে আছেন তাদের কর্মসূচি আছে শাহবাগে। আমরা এইসব বিষয় নিয়েই কথা বলবো। আর এই সকল বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েছেন এনটিআরসি নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের সম্মানিত সভাপতি জনাব নীলিমা রানী চক্রবর্তী ও সহসভাপতি নাসরিন সুলতানা। এছাড়াও আমাদের সাথে যুক্ত হবেন ফরিদুল আলম স্যার, তিনিও নিয়োগ প্রত্যাশী নিবন্ধিতদের। চাইলে আপনারাও এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন, আমাদের লাইভে কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন ও মতামত দিতে পারেন এবং আপনাদের দেওয়া প্রশ্ন ও মতামতটি আমাদের আলোচকদের সামনে তুলে ধরবো। নিশ্চয় তারা সঠিকভাবে উত্তর দিবেন এবং আপনাদের যা কিছু জিজ্ঞাসা সেগুলো তুলে ধরার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই চলে যাব নীলিমা চক্রবর্তী ম্যাডামের কাছে। ম্যাডাম, আগামীকাল আপনাদের একটি কর্মসূচি আছে। আপনি নিয়োগ এনটিআরসি এ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। এর আগেও আপনারা নিয়োগ বঞ্চিত এনটিআরসি সনদ যার নিয়োগ তার এই স্লোগানকে সামনে রেখে আপনারা আপনাদের নিয়োগের দাবি করে আসছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কেন নিজেদেরকে নিয়োগ বঞ্চিত বলছেন এবং আপনাদের এই দাবির যৌক্তিকতা যদি একটু তুলে ধরতেন। মাইক্রোফোনটি অন করে নিন। আমি ধন্যবাদ ভাইয়া। আমরা একটা বিষয় আপনাদেরকে আজকে ক্লিয়ার করি যে আমাদের প্রথমে যে সনদজাত চাকরিটার এটা প্যানেল প্রত্যাশী, তাদের একটা স্লোগান ছিল প্যানেল ভিত্তিক নিয়োগ চাই, সেটাই সনদজাত চাকরিটার। তো এই স্লোগানকে সামনে রেখে এটা 200 দিনের একটি আন্দোলন হয়েছিল। তো 200 দিনের মাথায় আমাদের গত শিক্ষামন্ত্রী দীপুমণি উনি কিন্তু আশ্বাস দিয়েও পরে কথা রাখেননি, শূন্য হাতে ফিরিয়ে দেন। তো এরপরেই কিন্তু এনটিআরসি নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম শর্তহীনভাবে সরাসরি নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আবেদন করে আসছে নিয়োগের ক্ষেত্রে। আমাদের মূল দাবি হলো শর্তহীনভাবে সরাসরি নিয়োগ চাই। এখানে বয়স কিংবা মেধা, কোনো আইন যাতে কোনো বাধা না হয়ে দাঁড়াতে পারে, যার কারণে আমরা বলছি শর্তহীনভাবে সরাসরি নিয়োগ চাই। এখন আপনি যেটা বলছেন যে কেন আমরা নিয়োগ বঞ্চিত হয়ে আছি, এর সঠিক কারণটা কি? মানে আপনারা কেন নিজেদেরকে নিয়োগ বঞ্চিত বলছেন? আমার প্রশ্নটা হচ্ছে আপনারা কেন নিজেদেরকে নিয়োগ বঞ্চিত বলছেন? কারণ এনটিআরসি তো সনদ যাদেরকে দিয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন যে পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু ছিল, অনেকেই তো নিয়োগ পেয়েছে। তাহলে আপনারাও নিশ্চয়ই সেই সমস্ত স্থানে ফাইট করেছেন। ফাইট অবশ্যই করছি, কারণ যখন আমাদের প্রথম গণবিজ্ঞপ্তি হয়, সেই প্রথম গণবিজ্ঞপ্তিতে আমরা কিন্তু আবেদন করেছিলাম। আবেদন করার পরে আমাদের কিন্তু নিয়োগ হয়নি এবং দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে আমাদের কিন্তু সুযোগ দেওয়া হয়নি। কারণ আমাদের যে সনদের মেয়াদ আজীবন যে রায়টি ছিল রাষ্ট্রপতির অধ্যাদেশে, সেই রায়ের বিরুদ্ধে একটা পরিপত্র জারি করা হয় 2015 সালে। 2015 সালের 10-1 উপবিধি প্রতিস্থাপনের ফলে সনদের মেয়াদ 3 বছর হয়ে যায়। এটার পরিপ্রেক্ষিতে কিছু নিয়োগ বঞ্চিত ভাই বোনেরা আইনের আশ্রয় নেয় এবং হাইকোর্টে রিট করে। রিটের মাধ্যমে কিন্তু আমাদের যে সনদের মেয়াদ আজীবন, এই রায়টি বহাল থাকে। থাকার ফলে প্রথম গণবিজ্ঞপ্তিতে আমাদের আবেদনের সুযোগ দেয় যারা 35 ঊর্ধ্ব তাদেরকে। এবার যখন আবেদন করা হয়েছে তারা কিন্তু নিয়োগ দেয়নি। দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে আমাদের আবেদনের সুযোগই দেয়নি। তখন
কোর্টে আবারও রিভিউ রায় চলছিল, সেই রিভিউ রায় যখন চলাকালীন সময়ে তারা গণবিজ্ঞপ্তি দেয় এবং আমাদেরকে আবেদন থেকে বঞ্চিত করে। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমাদের আবারও কোর্টের রায় অনুযায়ী আপনারা দেখে থাকবেন হয়তো 39/2019 রায়, যেটা সনদের মেয়াদ আজীবন করা হয়, সেই রায়টা 54/2022 সেই রায়টা কিন্তু আবারও পুনরায় আসে। কিন্তু তারা আমাদের এই মাঝখানে যখন রায় কোর্টে চলমান, রায় হয়নি, কোর্টে চলছে, সেই সময় কিন্তু দ্বিতীয় গণবিজ্ঞপ্তি দেয়। এটা আমাদের আবেদন বঞ্চিত করা হয়। এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে তারা আমাদের আবারও রায় আসার ফলে আমাদের 2018 সালের আগে এমপি নীতিমালা হওয়ার আগে যাদের বয়স শিথিল করে একটা আবেদনের সুযোগ দেওয়া হয়, কিন্তু বড় ধরনের কারচুপি সেখানে করা হয়েছে। সেই দিন যদি 22,000 ইন্ডেক্সধারীদের পুনরায় তারা সিলেক্টেড না করতো, তাহলে আজকে নিয়োগ বঞ্চিত আমরা থাকতাম না। তারা 22,000 ইন্ডেক্সধারীকে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ দিয়েছে, পুনরায় সিলেক্টেড করছে, যার ফলে আমরা ফ্রেশ নিবন্ধনধারীরা নিয়োগ বঞ্চিত হয়েছি। এবং চতুর্থ গণবিজ্ঞপ্তিতেও আমাদের কিছু সংখ্যক আবেদনের সুযোগ পেয়েছে, কিছু সংখ্যক আবেদনের সুযোগ পাইনি। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমাদের 1 থেকে 12তমদের সুযোগই দেওয়া হয়, যার ফলে কিন্তু আমরা নিয়োগ বঞ্চিত হয়ে পড়েছি। এবং এটা আইন পরিবর্তনের ফলেই এটা হয়েছে। আর আমরা যে আইনের আওতায় ছিলাম, স্বাভাবিকভাবে আমরা এটাই দাবি করি, আমরা যে আইনের আওতায় ছিলাম আমাদেরকে সেই আইনের আওতায় যে বয়সে সনদ লাভ করছি সেই বয়স অনুযায়ী আমাদের নিয়োগ কার্যকর করতে হবে এবং করা উচিত। কিন্তু এনটিএসসি সেটা করেনি, যার কারণে আজকে আমরা নিয়োগ বঞ্চিত এবং নিজেদের নিয়োগ বঞ্চিত হয়ে আছি বলেই ভাইয়া আজকে নিয়োগ বঞ্চিত বলে পরিচয় দিতে হচ্ছে। জি, বুঝতে পারছি ম্যাম। সেক্ষেত্রে কি যারা আপনাদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আন্দোলনের যুক্তিযুক্ত কারণ তো ধরুন কর্তৃপক্ষ তো একটা বিষয় বলে, বারবারই বলে, যেমন গত সরকারের দীপুমণি, উনি যখন আমাদের কোর্টের রায় চলার সময় তৃতীয় গণবিজ্ঞপ্তির পরে আসলে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে আন্দোলন হয় এবং সেই সময় কোর্টে কিন্তু রায় চলমান ছিল। তো 54 মামলার রায়, সেটা 2022-এ রায় হয়নি। তো 200 দিনের আন্দোলনের ফলে দীপুমণি ম্যাডাম উনি আমাদেরকে ওই আইনের আওতায় ফেলে আমাদের কিন্তু শূন্য হাতে ফিরিয়ে দেন। তার ফলে কিন্তু এনটিএসসি নিবন্ধিত নিয়োজিত শিক্ষকরা এই ফিরিয়ে দেওয়ার পরে এটা সংগঠনটি চালু হয়। স্যার উনি কিন্তু কথা বলে আমাদের কিন্তু বঞ্চিত করেছে। জি জি বলুন। এবং পরবর্তীকালীন সরকারের মাননীয় একটা আবেদন পত্র কিন্তু জমা দিয়েছিলাম, সেই আবেদন পত্রটি এনটিএসসি চেয়ারম্যান মহোদয়, গত এনটিএসসি চেয়ারম্যান মহোদয় সাইফুল্লাহিল আজম, উনি কিন্তু সুপারিশ করেন এবং এটা শিক্ষা মন্ত্রণালয়ে জমা হয়। তো শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা যতটুকু তথ্য পাইছি, এটা হলো বর্তমান যে চেয়ারম্যান উনি আমাদেরকে জানিয়েছেন যে এটা শিক্ষা উপদেষ্টাও অনুমতি দেন, কিন্তু তিনি এই অনুমতি দেওয়ার সাথে এটাও বলেন যে আইনের যেহেতু ওনারা এখনো নিয়োগ বঞ্চিত, আইনে তাদের বাধা আছে, অ্যাপিলেট ডিভিশনের যে রায়টা আছে আমাদের নিয়োগের ক্ষেত্রে সেটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের আবেদনপত্রটি তারা সরাসরি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। এখন আইন মন্ত্রণালয় সলিসিটরের যে মতামত সেইটা নাকি আমাদের পক্ষে নেগেটিভ আসছে। এখন আমার বিষয় হলো, যদি সদিচ্ছা থাকে নিয়োগ দেওয়ার ভাইয়া, তাহলে ওনারা কিন্তু দিতে পারেন, কারণ লক্ষাধিক শূন্য পদ আছে আর আমরা নিয়োগ বঞ্চিতের সংখ্যা খুবই কম। আমাদের জন্য একটা বিশেষ গণবিজ্ঞপ্তির মিডিয়াতে প্রকাশ করা হলেও আমরা পরে দেখলাম সেটা আশাক্ষীর্ণ। তো যাই হোক, আমরা জানি না এখন আমার অবস্থা। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের নিয়োগটা কার্যকর করুন এবং সেই দাবিতেই কিন্তু আমরা
অব- তো একটা হলো কর্তৃপক্ষের দিক থেকে তো আছেই, আর একটা অসুবিধা আছে, সেটা হলো আমরা কিন্তু কারোর প্রতিপক্ষ না, আমরা নিয়োগ বঞ্চিত, এত বছর ধরে নিয়োগ বঞ্চিত আছি। এবং সেই নিয়োগ বঞ্চিত হওয়ার কারণে আজকে বিভিন্ন সময় আমরা আবেদন দিয়েও যখন নিয়োগ পাচ্ছি না, তখন কিন্তু এই বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা চেষ্টা করে চলেছি। কিন্তু কতিপয় যারা 18তম পরীক্ষা দিয়েছে, রেজাল্ট হয়নি, তারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করে বিভিন্ন ভাবে আমাদেরকে হুমকি দিচ্ছে। এবং এনটিআরসি তে গিয়ে তারা এই গণবিজ্ঞপ্তি বন্ধ করার জন্য গণস্বাক্ষর নিয়ে তারা কিন্তু একটা আবেদন জমা দিচ্ছে, যাতে গণবিজ্ঞপ্তি প্রকাশ না হয়। তারা বলছে বিশেষ কোন সরে গেছে। আমি সরি, আমার আসলে এতগুলো কল আসছে, যার কারণে আমি বারবারই হয়ে যাচ্ছি। আপনি আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, আসলে অনেকগুলো কল আসছে, যার কারণে আমি বারবারই হয়ে যাচ্ছে, ডিসকানেক্ট হয়ে জি যাচ্ছে। জি, বলেন। আমি আপনাকে মূলত একটি সম্পর্ক প্রশ্ন করতে চাই যে আগামীকালকে আপনাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে আহ, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন রকম বিভ্রান্তিকর পোস্ট দেখা যাচ্ছে, কিছুটা পক্ষে কিছুটা বিপক্ষে। অনেক সময় আপনি যে লাইভ গুলো করছেন বা আপনার গ্রুপগুলোতে যে পোস্ট দিচ্ছেন, সেখানেও কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট যাচ্ছে। আহ, সেক্ষেত্রে এগুলোর বিষয়ে আপনি কি বলবেন? আমি একটা জিনিসই বলতে পারি, বিষয় হচ্ছে যে কিছু কতিপয় লোক আছে যারা আমাদের বিরোধিতা করছে, এবং তারা কিছু ফেক আইডি দিয়ে প্রতিনিয়ত আমাদেরকে বাধাগ্রস্ত করছে। আপনারা কিছু কিছু আইডি চেক করে দেখবেন, সেগুলো ফেক। এবং 18তম যারা পরীক্ষার্থী, তারা আমাদের গ্রুপগুলোতে ঢুকে পড়ছে, এবং ঢুকে তারা বিভিন্ন ভাবে আমাদেরকে নেগেটিভ কমেন্টস করতেছে। আমি এইগুলোকে ভাইয়া প্রথম দিকে কিছু মনে করতাম না, কিন্তু এখন যে জায়গাটা আসছে সেটা হচ্ছে যে আমাদের নিয়োগ পাওয়াটা খুব জরুরি। এবং দীর্ঘ বছর ধরে আমরা এই 3 বছর ধরে প্রায় আন্দোলন করে আসছি, এবং এর আগে 2016 থেকে 2024 আইনের মাধ্যমে কিন্তু নিয়োগ পাওয়ার চেষ্টা করা হয়েছে। সুতরাং আমরা আসলে এই জায়গায় দাঁড়িয়ে যারা এগুলো করছে, আমি তাদেরকে প্রথমত বারবার লাইভে এসে তাদেরকে বলছি যে ভাইয়া, এইগুলো করেন না, আমরা আপনাদের প্রতিপক্ষ না। তাদের একটা মন্তব্য থাকে যে শূন্য পদগুলো মনে হয় আমরাই দখল করে নেব, এবং ওদের জন্য কিছুই থাকবে না। তো আমি তাদেরকে পরিষ্কার করেছি, 1 থেকে 12তমদের যে সংখ্যাটা আছে নিয়োগ বঞ্চিত, এই সংখ্যাটা কিন্তু খুবই কম। এবং মানে খুবই কম বলতে কি, আপনি যদি মনে করেন যে মাঠ পর্যায়ে যদি লোক কতজন, তাহলে 2000-এরও কম। আর যদি বলেন যে নিয়োগ বঞ্চিত সঠিক সংখ্যা কিন্তু আমার কাছে থাকার কথা না এভাবে, কিন্তু আমি যতটুকু পাইছি এই পর্যন্ত, সেই সংখ্যাটা 5000-ও হবে না। তাহলে কেন তারা আমাদের প্রতিপক্ষ মনে করছে? এবং না, এই জায়গাটাতে আমরা তাদের বোঝাতে অক্ষম। জি জি, এক্ষেত্রে দেখা যায় ম্যাডাম, অনেকে কিন্তু অনেকগুলো সনদ করেছে, কেউ স্কুলে কেউ কলেজে। আবার অনেক সময় দেখা যায় যে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চাকরি হয়নি, সে কিন্তু সপ্তম বা অষ্টম আবার শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে সনদ অর্জন করেছে। সেক্ষেত্রে সনদের সঠিক সংখ্যা আসলে নিরূপণ করা খুবই কষ্টকর। কিন্তু আপনার কাছে আমি মূলত যে বিষয়টি জানতে চাই যে আগামীকাল আপনারা আপনাদের কর্মসূচি শুরু হবে 29 এবং 30 তারিখ, 2 দিনের কর্মসূচি দিয়েছেন। এই 2 দিন আপনাদের কি ধরনের কর্মসূচি, সেটি যদি আসলে দর্শকদের জন্য বলতেন। একটা হলো ভাইয়া, সবচেয়ে বড় কথা হলো যে আমাদের প্রথম শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি হবে। কিন্তু যেহেতু আমাদের বিষয় সর্বস্তরে আলোচনা
পর্ব কিন্তু শেষ। আমাদের বিষয়টা কিন্তু সবাই জানে, এমন কোনো জায়গা নয় আমাদের বিষয়টা জানে না। দ্বিতীয়ত আমরা আগস্ট মাস থেকে কিন্তু মন্ত্রণালয়, এনটিআরসি সর্বত্র আমাদের বিষয়টা কিন্তু আবেদনের মাধ্যমে তুলে ধরেছি। এবং সেই জায়গায় যেহেতু আপনি শুনছেন যে আমাদের আবেদন পত্রটি কিন্তু সুপারিশে শিক্ষা মন্ত্রণালয় জমা হয়েছে, শিক্ষা উপদেষ্টা ওখানে একটা অনুমতিও দিয়েছিলেন, কিন্তু আইনে সাংঘর্ষিক হয় বলে ওটা আইন মন্ত্রণালয় পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গেছে এখন। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে আমরা কালকে আমাদের যে দ্বিতীয় ধাপের কর্মসূচি আছে, প্রথম তো অবশ্যই অবস্থান কর্মসূচি, কিন্তু আমরা ভাই আর এই প্রহসনটা মেনে নিতে পারছি না। যেহেতু দীর্ঘদিন লড়াই করছি, আমরা কাল মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য যেতে চাই এবং আমরা উনার কাছ থেকে সরাসরি নিয়োগের ঘোষণা পেতে চাই। এবং এটার জন্য আমাদের যেটা করে ভাই, সবকিছু অনলাইনে আমরা বলতে পারছি না, সরি, কিন্তু আমরা আসলে আমাদের নিরুপায় হয়ে গেছি, যার কারণে আমরা জানি না কি দিতে হবে। এখন অবস্থান কর্মসূচি কি শুধু একদিনের জন্য, মানে অবস্থান কর্মসূচি আপনাদের এই কর্মসূচিটা তো একদিনের জন্য নাকি অবস্থান লাগাতার? কর্মসূচি এটা আমরা 2 দিনের জন্য ডাকা হয়েছে, যেহেতু জানেন যে সারা বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, ঢাকা শহরে যাদের আত্মীয় স্বজন নাই, সুতরাং এই দীর্ঘদিন যখন ক্লান্ত হয় তখন কিন্তু ওই লোকগুলো থাকে না, এবং যার কারণে আমি 2 দিনের প্রোগ্রাম রাখছি। কিন্তু আমরা আশাবাদী যে মাননীয় শিক্ষা উপদেষ্টা অবশ্যই আমাদেরকে কালকে অবশ্যই নিয়োগের ঘোষণা দেবেন, কারণ ওনারা আমাদের বিষয়টা অলরেডি জেনে গেছেন এবং আমাদের বিষয় আলোচনা হয়েছে। এখন আমরা শুধু দেরি না করে আমাদের শুধু ঘোষণাটা দিয়ে দিন, এটাই আমাদের চাওয়া। এবং আমরা কতদিন এটা চালাবো এটা ভাইয়া এখন ক্লিয়ার করতে পারছি না, পরিস্থিতি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আপনাদের শিক্ষক নিবন্ধন সনদধারী যারা নিয়োগ প্রত্যাশী তাদের মাঝে একটি বিষয় কিন্তু বা হতাশা কিন্তু গ্রাস করছে, সেটি হচ্ছে যে এই যে নিয়োগ বঞ্চিত যে সমস্ত শিক্ষক নিবন্ধন সনদধারী আছেন বা নিয়োগ প্রত্যাশী আছেন, সেখানে দেখা যায় যে আপনাদের একাধিক সংগঠন আছে। অনেকে মনে করেন যে একাধিক সংগঠনও আপনাদের এই যে দাবি আদায়ের পথে অন্তরায়ী। আপনি কি বলবেন? ভাই আমি যদি বলি, তা একাধিক সংগঠন বলতে আসলে কিছু নাই, কারণ আমরা যদি প্যানেল আন্দোলনকে যদি ধরেন, তাহলে আন্দোলনকে ঘিরে 2টা সংগঠন আছে, সেই সংগঠনটাই একটাই ছিল প্যানেল প্রত্যাশী। এখন এই প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে যে সংগঠনটা ছিল সেখানে আমরাও ছিলাম, হয়তো নেতৃত্ব স্থানীয় ছিলাম না, ছিলাম অ্যাক্টিভলি ছিলাম। তো বিষয় হচ্ছে যখন শিক্ষামন্ত্রী না করে দেন, এটা হলো জানুয়ারির 2 তারিখ এবং 2023 সাল, তো ওনার না বলে দেওয়ার পরে আমাদের যে প্যানেলের নেতারা ছিলেন ওনারা হঠাৎ করে পুরো কার্যক্রমটা বন্ধ করে চলে যান, এবং আমাদের অনেক আহ্বানের সত্ত্বেও তারা কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়ে আসেনি। কিন্তু আমাদের নিয়োগটা ভাই খুবই দরকার, যার কারণে আমরা সকলকে আবার সেই প্যানেলেই যারা আমরা ছিলাম তারা কিন্তু একটু একত্রিত হয়ে, যেহেতু নিয়োগটা আমাদের চাই, তাই এই নিয়োগের দাবিকে চলমান রাখার জন্য আমরা কিন্তু একটি সংগঠনের রূপ দিই এবং সেটাই 2 বছর ধরে চলছে। এইখানে গ্রুপিং বলতে আমি মনে করি না গ্রুপিং হয়েছে, আমি মনে করি যে কাজটা কাউকে না কাউকে নিয়োগ বঞ্চিত হয়ে এগিয়ে আসার দরকার ছিল, আমরা সেই উদ্যোগটা নিয়েছি, কাজ করে চলেছি, এখানে আমরা সবাই এক। আর বিভিন্ন সংগঠন বলতে যেটা বোঝায়, আমি মনে করি না যারা আইনের আওতায় 2016 সাল থেকে আইনি লড়াই লড়ছে, হ্যাঁ তাদের অনেকগুলো গ্রুপ আছে, কিন্তু সংগঠন আছে বলে আমার জানা নাই। এখানে 2টি সংগঠনই আছে এবং আমি আশাবাদী, যেহেতু আমরা তাদেরকে আহ্বান করছি, তো আমরা আশাবাদী কালকে তাদেরকে আমাদের মাঝে পাবো এবং আমরা একটি একত্রিত হয়ে আমাদের নিয়োগের লড়াই কালকে চলবে। জি, ধন্যবাদ ম্যাম, আপনি আমাদের সাথেই থাকুন। আমি আবারও আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে নাসরিন সুলতানা ম্যাম আপনার কাছে যেতে চাই। বিভিন্ন সময়ে আপনাদের যে কর্মসূচিগুলো থাকে বা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমস্ত বিষয় নিয়ে লেখালেখি করেন,
সেখানে অনেক সময় গণবিজ্ঞপ্তিকে আপনারা শুভঙ্করের ফাঁকি হিসেবে কিন্তু প্রশ্ন তোলেন। আসলে গণবিজ্ঞপ্তি দেখা যাচ্ছে যে প্রথমত সনদ অর্জন করে আগে ম্যানেজিং কমিটির মাধ্যমে কিন্তু এই শিক্ষক নিয়োগ হতো। একটা সময় গণবিজ্ঞপ্তি প্রদান করে সময়ে সময়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এই শিক্ষক নিয়োগ দেওয়ার সরাসরি দায়িত্বভার গ্রহণ নেয়। সে কারণে গণবিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়, কিন্তু গণবিজ্ঞপ্তিকে আপনারা শুভঙ্করের ফাঁকি বলছেন, কি যদি বলতেন। ধন্যবাদ। আপনি খুব সুন্দর একটা যুগোপযোগী প্রশ্ন করেছেন আমাকে। এই যে শুভঙ্করের যে ফাঁকিটা গণবিজ্ঞপ্তি, তার একটা বাস্তব প্রমাণ তৃতীয় গণবিজ্ঞপ্তি যখন হলো, তখন তার আগে একটু বলতে হয় যে আগে যখন প্রথম গণবিজ্ঞপ্তি হলো, তখন শুধুমাত্র নিজ জেলাতেই ওই সাবজেক্টে যদি কোনো শূন্য পদ থাকে তাহলে সেই শিক্ষার্থী বা নিবন্ধিত শিক্ষক জয়েন করতে পারবে, অ্যাপ্লিকেশন করতে পারবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় গণবিজ্ঞপ্তি হলো, সেখানে বয়সের একটা ফাঁকি দিয়ে, বয়সের একটা বেড়াজাল দিয়ে যে 30 বছর বা 35 বছর হয়ে গেলে সে আর দরখাস্ত করতে পারবে না, তাদেরকে বঞ্চিত করে রাখলো। এরপরে আসলো যে বিশাল একটা সুযোগ নিয়ে তৃতীয় গণবিজ্ঞপ্তি। সেখানে কি হলো যে যত খুশি দরখাস্ত করতে পারবে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় সে চাইলে চাকরি করতে পারবে। তো সেই ক্ষেত্রে অনেকেই 100, 200, 300, 500 এরকম অনেকেই দরখাস্ত করলো একটা চাকরির ক্ষেত্রে। তো যেটা হলো শেষ পর্যন্ত এই যে গণবিজ্ঞপ্তি হলো এবং একাধিক দরখাস্ত চাওয়া হলো, সেটা ঠিকই এক পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে একটা বৈষম্য তৈরি হলো। বৈষম্যটা কিরকম আমি আপনাকে বলি। ওখানে যারা ইন্ডেক্সধারী ছিলেন, যারা চাকরি করতেন, তাদেরকে আবারও ওই দরখাস্ত করার একটা সুযোগ দেওয়া হয়, এবং যখন ইন্ডেক্সধারীরা দরখাস্ত করে তখন কিন্তু তার সুবিধা মতো তার কাছাকাছি, বাড়ির কাছাকাছি বা যে কোনো জায়গায় সে দরখাস্ত করার জন্য কিন্তু সেও একাধিক দরখাস্ত করে। এবং আপনাকে আমি বলে রাখি যে ওই সময় এই যে 22,000 ইন্ডেক্সধারীকে নতুন করে আবার কিন্তু গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবারও কিন্তু সুপারিশ করা হয়। তাহলে দেখেন, একই জায়গায় আপনি একই লোককে দ্বিতীয়বার আবার আপনি সুপারিশ করছেন, তাহলে একটা পোস্ট আপনি 2বার করে ব্যবহার করছেন। তা আমরা যারা এই যে 1 থেকে 12তম বলছি, নিয়োগ বঞ্চিত, বিভিন্ন সময় আমরা সুবিধা বঞ্চিত হয়েছি, নিয়োগ বঞ্চিত হয়েছি, আইনের প্যাচে পড়েছি, এই তার একটা প্রমাণ যে গণবিজ্ঞপ্তি ঠিকই দেওয়া হয়, কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি থেকে যায়। আরো যদি বলতে বলেন যে, তাহলে বলবো যে গণবিজ্ঞপ্তি হচ্ছে, তার আগে গণবিজ্ঞপ্তি হওয়ার আগে একটা মেধা তালিকা তৈরি হয়েছিল, কিন্তু আপনারা সবাই জানেন, সাংবাদিক ভাইরা যারা আছেন, সেই মেধা তালিকাটা ছিল একটা ত্রুটিপূর্ণ মেধা তালিকা। এখানে মেধা তালিকাটা যেভাবে তৈরি করার কথা ছিল, আপনি জানেন যে প্রথমে কি করতে হবে, উপজেলা, জেলা, তারপরে বিভাগ, তারপরে জাতীয় পর্যায়ে, এভাবে মেধা তালিকাটা করার একটা নিয়ম আছে। কিন্তু এনটিআরসি সেটাকে একবারে জাতীয় পর্যায়ে মেধা তালিকা তৈরি করার কারণে এই যে আমরা যারা 1 থেকে 12তম রয়েছি, আমরা কিন্তু মেধা তালিকা অটোমেটিক পেছনে চলে আসছি। কারণ হচ্ছে যে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, আমাদের সময় কোনো ভাইবা ছিল না। ভাইবাতে 30 নাম্বার আলাদা ওদের জন্য, কিন্তু যারা 12র পরে পরীক্ষা দিয়েছে, তো তাদের সাথে 1 থেকে 15 ছিল তখন, মানে তৃতীয় গণবিজ্ঞপ্তির সময় 1 থেকে 15তমদের সাথে আমাদের একটা মেধা তালিকা তৈরি করে। সেই মেধা তালিকায় আমরা যারা প্রথম দিকে পাশ করেছি, আপনারা জানেন যে আমি এখন আপনাকে একটু বললি যে আমাদের সময় সর্বোচ্চ আমি যখন পাশ করছি ষষ্ঠ, আমাদের সময় 18 পয়েন্ট সামথিং এরকম ছিল পাশের হার, মানে 20-এর উপরে 22-এর উপরে কোনো পাশের হার ছিল না ওই সময়তে। তো আমাদের এত কম সংখ্যক পাশের হারের জায়গায় 40 পেয়ে পাশ করলে আমাদেরকে মেধাবী বলে গণ্য করা হতো এবং আমাদেরকে সার্টিফিকেট ওভাবে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন আপনাদের ওই মেধা তালিকা তৈরি করা হলো, তখন কিন্তু অটোমেটিক আমরা যারা 40 বা 50 ছিল, অটোমেটিক কিন্তু আমরা পেছনে চলে আসছি। তো মেধা তালিকায় কিন্তু আমরা ওই সামনের দিকে আসতে পারিনি। কিন্তু নিয়মটা ছিল কি, যে মেধা তালিকা একটা যদি তৈরিও হয়, আমার নাম্বার যত পেছনেই থাক, একদম লাস্টেও যদি থাকে, ওই মেধা তালিকার লাস্টের ম্যানও যদি আমি থেকে, আমার চাকরিটা হওয়ার কথা। কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি তাদের রয়ে গেছে। তাহলে এই জন্য আমি বলছি যে আপনার সাথে সুর মিলিয়ে আসলেই গণবিজ্ঞপ্তিটা যেমন শুভঙ্করের ফাঁকি, মেধা তালিকার ভিতরে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে।
কিন্তু এক্ষেত্রে কি সময়ে সময়ে যে পরীক্ষা নেওয়ার যে পদ্ধতিগত যে ব্যাপারটা আছে, সেখানে কি আপনাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। কারণ কি দেখেন, এই পর্যন্ত এই পর্যন্ত আজকে দিয়ে 17টা পরীক্ষা, এই পর্যন্ত 2024 সাল পর্যন্ত 17টা পরীক্ষা হয়েছে, নিবন্ধন পরীক্ষা। কিন্তু প্রত্যেকটা পরীক্ষা কিন্তু একই নীতিমালায় হয় নাই। আমরা যখন 1 থেকে 5 একটা নীতিমালা, বা তারপর আরেকটা নীতিমালা, এই যে বারবার নীতিমালা চেঞ্জ হয়েছে। তো নীতিমালায় যখন চেঞ্জ হয়েছে, পরীক্ষার পদ্ধতিও তো ওরকমই ছিল, প্রশ্নপত্র সেরকম ছিল। তো যে শিক্ষার্থী পাশ করেছে যে নীতিমালায়, উচিত ছিল সেই নীতিমালায় তাকে আগে তার শূন্য পদে একটা নিয়োগের নিশ্চয়তা দিয়ে তারপর আবার নতুন নীতিমালায় নতুন করে আবার পরীক্ষা নেওয়া। কিন্তু সেটা না করে এনটিআরসি কি করেছে, নীতিমালা প্রণয়ন করে পরীক্ষা নিয়ে নিবন্ধিত শিক্ষক তৈরি করে সেটাকে শেষ না করে নতুন করে আবার নীতিমালা, নতুন করে শিক্ষক রিক্রুটমেন্ট, নতুন করে পরীক্ষা পদ্ধতি, এই যে একটা ঝামেলা, এই ঝামেলাটা মূল দিকটা কিন্তু এনটিআরসি করেছে। কারণ ওখানের ঝামেলাটা এখন যদি তারা বলে যে 35, এখন আমরা যারা পাশ করেছি আমাদের সময় কিন্তু 40 পর্যন্ত যাদের বয়স ছিল তারাও কিন্তু পরীক্ষা দিচ্ছে। কেন? যে তারা জানে যে যে কোনো সময় চাকরি আমরা করতেই পারি। সেই নীতিমালা যে মানুষটা 40 বছর বয়সে পরীক্ষা দিচ্ছে, সে কিন্তু তার মাথায় তখন ছিল যে আমি যে কোনো সময় আমার সুবিধা মতো কোনো একটা স্কুল বা কলেজে জয়েন করব। একটা পর্যায়ে কি করলো, সেই জায়গাটাকে তাদেরকে বন্ধ করে দেওয়া হলো, বলা হলো যে 35 হয়ে গেলে সে আর কলেজ বা স্কুলে শিক্ষকতা করতে পারবে না। তো এই যে নীতিমালা যেটা তারা তৈরি করেছিলেন খুবই ভালো, খুবই ভালো। এনটিআরসি তৈরি হয়েছিল ভালো একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু আমি বলবো সেই উদ্দেশ্যটাকে ভালো কাজে তারা সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে আজকে নিয়োগ বঞ্চিত শিক্ষকের সংখ্যা এত বেশি, এবং এত বেশি কারণে আজকে কিন্তু আমরা রাস্তায়। আরেকটা কথা আপনি জানেন যে শূন্য পদ রয়েছে। আমার এখানে প্রশ্ন, এনটিআরসি যারা রয়েছেন বা এই যে এই কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছেন, আমার তাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের শূন্য পদ রয়েছে, তাহলে নিবন্ধিত শিক্ষক যদি থেকে থাকে আপনাদের হাতে, তাহলে তাদেরকে একটা শূন্য পদে নিয়োগ দিতে আপনাদের বাধাটা কোথায়? আপনারা বলছেন যোগ্য না, কিন্তু যখন তাদের সার্টিফিকেট দিয়েছিলেন তখন তো যোগ্য ছিল, তখন তাদের নীতিমালা সে পাশ করেছিল। তাহলে সেই নীতিমালার ওই সময় আপনি তাকে নিয়োগ দেন নাই অথবা গণবিজ্ঞপ্তি দেন নাই, তার জন্য তো সে দায়ী না। তার জন্য দায়ী হলো আপনি দায়ী আছেন বা আপনাদের ব্যবস্থাপনা দায়ী আছে। তাহলে আপনারা যদি সেই ব্যবস্থাপনার দায়ভার না নেন, তাহলে জাতির কাছে আপনারা প্রশ্নবিদ্ধ হয়ে আছেন। না, এক্ষেত্রে আপনি ম্যাডাম, এক্ষেত্রে কি আপনি কি তাহলে মনে করেন যে প্রতি সেশনে বা প্রতি শিক্ষক নিবন্ধনে যে শিক্ষক সনদ প্রদান করা হয়, তাদের চাকরির নিশ্চয়তা প্রদান না করে বা তাদের চাকরির সুব্যবস্থা না করে, সনদধারীদের একটি সুযোগ সৃষ্টি না করে খুব দ্রুত আবার পরীক্ষা নেওয়া বা প্রতি বছরই এভাবে পরীক্ষা নেওয়াটা একটি ভুল সিদ্ধান্ত ছিল? একদমই ঠিক। কারণ কি আপনি দেখেন, আপনি তো চাহিদা পত্র নিচ্ছেন শূন্য পদের বিপরীতে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি বোর্ড থেকে চাহিদা পত্র নিচ্ছেন, নিয়ে কি করেন, আপনি পরীক্ষা নেন, পরীক্ষা নিয়ে কি করেন, আপনি শিক্ষকদেরকে বাছাই করে মেধাবী। আমার 1% চার্জ রয়েছে, আমি হয়তো একটু পরে ডিসকানেক্ট হয়ে যাব। তো মানে সারাদিন মানে চলছি। আচ্ছা, আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি জি জি, আপনার সাথে আমি শেষ কথা বলবো। নাসরিন ম্যাডাম আপনি থাকুন, আমি ম্যামের কাছে যেতে চাই। ম্যাডাম, আগামীকাল আমি কিন্তু জি জি, আমি আপনাকে প্রশ্নটা রেখেই আপনি উত্তর দিতে দিতে যদি ডিসকানেক্ট হয়ে যান, কোনো ব্যাপার না, আমরা বুঝতে পারবো যে আপনি ডিসকানেক্ট। যে বিষয়টি জানার সেটি হচ্ছে যে আগামীকাল আপনাদের কর্মসূচি আছে। 5ই আগস্টের একটি পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এখন বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের খুব কম একটি সময় কিন্তু অতিবাহিত হয়েছে। এই সময় আপনারা যেমন আপনাদের দাবি নিয়ে আন্দোলন করছেন, নিশ্চয় আপনাদের দাবির যৌক্তিকতা আছে, সেটি অন্য ব্যাপার। কিন্তু আপনাদের মতো কিন্তু আরো বিভিন্ন সংগঠন বা বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান কিন্তু প্রতিনিয়ত এইভাবে দাবি উপস্থাপন করে আসছে। অনেকে বলছে যে এটি সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এই আন্দোলন। আপনি এই সংগঠনের নেত্রী হিসেবে কি বলবেন? প্রথমত সরকারকে বিব্রত করার জন্য আমাদের এই সংগঠন না, কারণ আপনারা দেখবেন গত 15ই জুলাই
যখন কোটা আন্দোলন, হ্যাঁ ডিসকানেক্ট হয়ে গেছে এই কেন তো। জি ম্যাডাম, আপনি বলুন, আপনি যে জায়গায় ছিলেন। কোথায় ছিলাম একটু ধরিয়ে দিলে ভালো হয়। যে পরীক্ষা পদ্ধতি আপনি যেটা বলছিলেন যে তারা মানে এনটিআরসি যে পরীক্ষা নেয়, আচ্ছা ঠিক আছে আমি বলছি যে তারা কিন্তু যখন পরীক্ষাটা নেয় তার আগে তাদের প্রিপারেশন আছে। তারা কি করে, বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে, যেমন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি বোর্ড থেকে চাহিদা পত্র নেয়। চাহিদা পত্র নেওয়ার পরে কিন্তু পরীক্ষা নেয়। পরীক্ষা নিয়ে তারপরে কি করে, তারা কিন্তু সেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকাকে নির্বাচন করে। আচ্ছা এখন আপনি তো জানেন আপনার কতটুকু চাহিদা নিতে পেরেছেন। আপনার 10টা পোস্ট ফাঁকা আছে, নিশ্চয়ই আপনি 12 জনকে বা 15 জনকে অ্যালাউ করবেন না, 10 জনকে করবেন না, অথবা আপনার পলিসি মতো। এখন আপনার কি করা উচিত, যেহেতু আপনার 10টা পোস্ট ফাঁকা আছে, তাহলে আপনি 10 জন শিক্ষক আগে নিয়োগ দিয়ে দেবেন, তাহলে তো সে বেকার থাকলো না। তাহলে আপনার এখানে আপনার কাজটা শেষ হয়ে গেল। এখন এরপর আপনি আবার যদি প্রয়োজন হয় আপনার শিক্ষকরা আবার এই সিস্টেমে যেতে পারেন। কিন্তু ওনারা সেটা না করে কি করেছে, 1 থেকে 15, আজকে 17তম, এতগুলো পরীক্ষা নেওয়ার পরে দেখেন কোন তমরই কিন্তু শেষ করে নাই। যতগুলো শিক্ষককে তারা, নিবন্ধিত শিক্ষককে তারা পাশ করিয়েছে, শূন্য পদের বিপরীতে কিন্তু তাদেরকে নিয়োগ দেয়নি। আর নিয়োগটা না দেওয়ার কারণেই কিন্তু আজকে এই অবস্থা। আজকে এই যে বলতেছে যে আমরা বেকার, আমরা 1 থেকে 12 বঞ্চিত। এখন কেন বঞ্চিত হয়েছি, যদি সেই সময়কার যারা যে সময় পাশ করেছিল তাদেরকে যদি সঠিক জায়গায় তাদেরকে যদি নিয়োগের ব্যবস্থা করে দিত বা পোস্টিং এর ব্যবস্থা করে দিত, তাহলে কিন্তু আজকে বেকারের এই সংখ্যাটা এভাবে থাকতো না। আর তারা এই যে এই সুবর্ণ একটা সুযোগ, শিক্ষকতার মতো একটা মহান পেশার সাথে নিজেকে জড়িত করবার জন্য যে একটা ব্রত নিয়ে এই যে নিবন্ধন পরীক্ষা দিয়েছিল, তাদের স্বপ্নটা কিন্তু বাস্তবায়িত হতো। আজকে তাদের স্বপ্নগুলো দেখেন মারা গেছে বলেই তো আজকে তারা রাস্তায়, তাই না? আজকে তারা আন্দোলন করছে কেন? তাদের সেই স্বপ্নটা যেন বেঁচে থাকে, তারা যেন শিক্ষার্থীদের মাঝে তাদের স্বপ্নটাকে লালন পালন করার জন্য একটা জায়গা খুঁজে পায়। যে বুঝতে পারছি আপনাদের কষ্টগুলো। আমি আপনার কথা চলতে চলতে নীলিমা ম্যাডামকে যে প্রশ্নটি করেছিলাম, যদি আপনি প্রশ্নটি সম্পর্কে একটু উত্তর দিতেন। নীলিমা ম্যাডামের আবার একটু প্রশ্নটা করলে ভালো হয়। প্রশ্নটা হচ্ছে যে একটি পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছে, আপনারা আগামীকাল কর্মসূচির ডাক দিয়েছেন এবং 2 দিনের অবস্থান কর্মসূচি, যদিও আপনারা এই মুহূর্তে বলতে পারছেন না যে পরবর্তী কর্মসূচি আসলে কি হবে বা এই কর্মসূচি কতদূর আপনারা টেনে নিয়ে যাবেন, কিন্তু আসলে যখন একটি পরিবর্তিত পরিস্থিতিতে সরকার ক্ষমতা গ্রহণ করলো, তখন আপনারা যেমন আপনাদের দাবি নিয়ে রাজপথে নামছেন বা আপনাদের কথাগুলো মানুষকে জানানোর চেষ্টা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করছেন, ঠিক এরকমই সময়ে কিন্তু আপনার মতো অন্যান্য সংগঠন বা প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায় থেকেও কিন্তু তাদের দাবিগুলো তুলছে। আসলে সবার মাঝে এক প্রকার মানে আলাপ আলোচনা আছে যে এই অল্প সময়ে এতগুলো দাবি উপস্থাপন করা, অনেকে বলছেন এটি সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা কিনা, তো এই বিষয়ে আপনারা কি বলবেন? আচ্ছা, খুবই ভালো একটা কথা বলেছেন। মানুষের যখন মানে নির্ভরের জায়গা থাকে না, তখন সে আসলে অসহায় হয়ে পড়ে। বিগত দিনে আমরা কিন্তু 2 জন শিক্ষামন্ত্রীকে পেয়েছি, আমাদের দাবিগুলো তাদের কাছে উপস্থাপন করেছি, এবং তারা বিশেষ করে দীপুমণি ম্যাডাম 200 দিন আন্দোলনের একটা পর্যায়ে তিনি আমাদেরকে আশ্বাস দিলেন যে ঠিক আছে, তোমাদের কি কি দাবি আছে, আসো তোমাদের কথা শুনবো। গেলাম, কিন্তু সে আমাদের কথা শুনেনি। তারপরে নওফল স্যারের কাছে গেলাম, তিনিও একই কথা বললেন, দাবি শুনে নেই। তারপরে কি করলো, এখন আমাদের এমন অবস্থা হয়ে গেছে, বর্তমান সরকার তাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাইছে, যেহেতু সে জনগণের সরকার হয়ে আসছে, জনগণ তাকে সরকার বানিয়েছে। এখন সে জনগণের চাহিদাটা মেটাবে এই আশ্বাসে, এই বিশ্বাসেই আজকে আমাদের কিন্তু আন্দোলনে যাওয়া। আমাদের কিন্তু তাকে হেনস্থ করা বা তাদের কাজকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বিগত দিনে আমরা
যে আমাদের যে চাওয়াটা ছিল আমরা সেটা পাইনি, ন্যায্য যে দাবিটা, আমাদের যৌক্তিক যে দাবিটা, সেই দাবিটা আমরা পূরণ হয়নি আমাদের। আর সেই কারণেই বর্তমান সরকার নিরপেক্ষ সরকার, এবং আমাদের মনে একটা বিশ্বাস যে এই সরকার হয়তো আমাদের মনের সেই আশাটা পূরণ করবেন। এইটাই তার কাছে আমাদের চাওয়া। এটাই মূল উদ্দেশ্য। আমাদের তাদেরকে হেনস্থ করা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য জানান দেওয়া যে আমরা বঞ্চিত, আমরা মেধাবী, আমরা দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করতে চাই বলেই শিক্ষকতার মতো একটা পেশায় নিয়োজিত হতে চেয়েছি নিবন্ধিত পরীক্ষার মাধ্যমে। এবং আমরা যে এই যে বঞ্চিত হয়েছি বিভিন্ন সময়, সুবিধা বঞ্চিত, বৈষম্যের শিকার, এইটা ধরবার জন্য কিন্তু কালকে আমাদের আন্দোলনটা। এটা কিন্তু অন্য কোনো উদ্দেশ্য না, বা তাদেরকে কোনো হার্মফুল কোনো পরিবেশ সৃষ্টি করে তাদেরকে পরিস্থিতি ঘোলাটে করার জন্য না। জাস্ট জানান দেয়া যে আমরা বৈষম্যের শিকার, যেহেতু তারা বৈষম্য বিরুদ্ধে একটা চমৎকার একটা সমাধানের মধ্যে দিয়ে দেশকে একটা জায়গায় নিয়ে এসেছে। আমাদের এখন প্রত্যাশার কারণে তাদের কাছে আসা, তাদের দৃষ্টি আকর্ষণ করা, যেন তারা আমাদেরকে, আমরা যে বৈষম্য শিকার, সেই বৈষম্য শিকারের ওই জায়গাটা নিরসন করে আমাদের যেন স্ব ক্ষেত্রে আমাদের যে চাওয়াটা আছে সেই চাওয়াটার জন্য পূর্ণাঙ্গ ভাবে প্রাপ্তি হবার একটা সুযোগ করে দেয়। এটাই তাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য কালকে আমাদের এই আন্দোলনের ডাকটা দেওয়া। যে বুঝতে পারছি ম্যাম, আপনি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনার অবস্থান ক্লিয়ার করলেন। ম্যাডাম, আপনার সাথে আমি একটু শেয়ার করতে চাই, আপনার আইডিতে যে লিংকটা শেয়ার করেছেন সেটা কিন্তু এই লাইভে যুক্ত হওয়ার লিংক। আপনি দ্রুত একটি লিংকটি ডিলিট করে দিবেন, এবং এর পূর্বে যেটি শেয়ার করছিলেন আপনাদের যে প্রচারের যেটা, ওখানে দেখেন শিক্ষারোল.com পেজ, ওইটা ওপেন করেন। ওপেন করলে আপনি এই লাইভ শেয়ার করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি একটু বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমি আবার জয়েন করব। ওকে, আমি ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ফরিদুল ইসলাম স্যার, নিবন্ধন সনদধারী, শিক্ষক নিবন্ধন সনদধারী, যিনি নিয়োগ বঞ্চিত হয়ে এই আন্দোলনের সাথে সমর্থন জ্ঞাপন করেছেন এবং আজকের আলোচনা অতিথি হিসেবে যুক্ত হয়েছেন। ফরিদুল ইসলাম, আচ্ছা, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে আসলে বিভিন্ন সময় পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জাল নিবন্ধন সনদের কথা শোনা যায়, এবং একটি সংখ্যাও ঘুরে ফিরে আমরা দেখতে পাই, কিন্তু আসলে কতগুলো জাল সনদ আছে বা আপনার এই জাল সনদধারীর প্রকৃত সংখ্যা এনটিআরসি অবগত কিনা, এসব বিষয়ে কি আপনি কোনো ধারণা আছে, বা এইসব বিষয়ে আমাদের দর্শকরা কিন্তু জানতে চাই। আমি একটু আপনার পড়ে শোনাতে চাই যে এমডি আব্দুল মালিক লিখেছেন, আমাদের নিবন্ধনধারীদের নিয়োগ না দিয়ে জাল সনদ 60,000 দিয়েছেন। এনটিআরসি শুধুই তাদেরকে বাঁচাতে আমাদের 1 থেকে 12তমদের সাথে বৈষম্য আচরণ করছেন। এনটিআরসি অবিলম্বে আমাদের 1 থেকে 12তমদের নিয়োগ দিয়ে জাতির কলঙ্ক মুক্ত করতে। আরেকজন দর্শক লিখেছেন, নিবন্ধনধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগ চাই। জহিরুল ইসলাম লিখেছেন, জাল সনদ নিপাত যাক, বৈধ সনদ মুক্তি পাক। জীবন আহমেদ লিখেছেন, এখন থেকে এনটিআরসি কার্যালয়ে কেউ বিশৃঙ্খলা করলে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, লিগ্যাল অফিসার এনটিআরসি। জিএম ইয়াসিন লিখেছেন, প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে কৌশলে মোবাইল চার্জ নেই এই খোড়া অজুহাত দেখিয়ে দেখানো উচিত হয়নি। না ভাই, আসলে আপনি হয়তো ভুল বুঝছেন, উনি সারাদিন ব্যস্ত আছেন এবং মোবাইল চার্জ সংকট দেখা দিতেই পারে। আশিক দাস লিখেছেন, এনটিআরসি 60,000 জাল সনদধারীদের চাকরি দিয়েছে আর আমরা বৈধ সনদধারী হয়েও বেকার। সুমন দাস লিখেছেন, জাল সনদধারীরা চাকরি করছে আর বৈধ সনদধারী সনে আমরা রাস্তায়। আশিক দাস লিখেছেন, বারবার পরীক্ষা নিচ্ছে এনটিআরসি কিন্তু নিয়োগ দিচ্ছে না। স্যার, দেখছেন আমাদের দর্শক শ্রোতারাও কিন্তু জাল সনদ নিয়ে একটি প্রশ্ন তুলছেন, এ বিষয়ে আপনি আসলে কি বলবেন? আপনার কাছে সেরকম কোনো কোনো তথ্য উপাত্ত আছে কিনা? ধন্যবাদ। স্যার, আমি আসলে নেটের প্রবলেমের কারণে আমি যথাসময়ে ঢুকতে পারিনি। তারপরেও যারা দর্শক আছে তাদেরকে প্রথমে শুভেচ্ছা জানাই, এবং দৈনিক শিক্ষারোল.com-কে আমাদের এই নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের পক্ষ থেকে অভিনন্দন জানাই যে আমাদের
এই বিষয়টিকে তুলে ধরার জন্য এবং আমাদের নিয়োগ বঞ্চিত শিক্ষকদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য সরাসরি অনলাইন প্ল্যাটফর্মে। তো স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি জি, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, অ্যাকচুয়ালি দেখেন 2015 সালে আগে যখন আমি 10ম নিবন্ধনধারী, আমি উদ্ভিদ বিজ্ঞান বিভাগে 10ম নিবন্ধনধারী একজন নিয়োগ বঞ্চিত শিক্ষক। আমার উপজেলায় আমি মেরিটে ফার্স্ট ছিলাম। হ্যাঁ, তো উপজেলায় মেরিটে ফার্স্ট থেকেও আমি নিয়োগ পাইনি। যখন তারা এনটিআরসির হাতে যখন নিয়োগ কার্যক্রমটা চলে যায়, তখন তারা যে নিয়োগ প্রক্রিয়া চালু করলো, তাতে দেখা যায় একজন ব্যক্তি সারা বাংলাদেশে শুধুমাত্র উপজেলায় আবেদন করতে পারতেছে এবং অন্য কোথাও আবেদন করতে পারতেছে না। তো এখানে তার বৈধ সনদ থাকা সত্ত্বেও, সে সর্বোচ্চ নাম্বার থাকা সত্ত্বেও সে আবেদন করেও নিয়োগ বঞ্চিত হচ্ছে। এই বিষয়টিতে মাত্র 1200 জন 12,000 নাকি 1200 জন প্রার্থীকে তারা নিয়োগ দেয় ওই প্রথম গণবিজ্ঞপ্তির মাধ্যমে, যখন এনটিআরসির হাতে চলে যায়। তো তখন আমরা যখন নিয়োগ বঞ্চিতরা একত্রিত হয়ে হাইকোর্টে একটা রিট করার ফলে তখন কিন্তু হাইকোর্টের আদেশে এই বর্তমান মেরিট লিস্টে আনয়ন হয়। হাইকোর্টের আদেশে, তার আগে তারা মেরিট লিস্ট নিয়ে আসেনি। তো আমরা আমাদের কাছে যে নিউজ আছে, পেপারস আছে, পেপার কাটিং গুলো আমরা সমস্ত দিয়ে আমরা হাইকোর্টে রিট করেছিলাম যে 60,000 লাল। স্যার আপনার কাছে আসছি, আমাদের নীলিমা ম্যাডাম ডিসকানেক্ট হয়ে গেছিলেন। আমি একটু কথা বলি ভাইয়া প্লিজ। আমি একটা কথার উত্তর দেওয়ার জন্য আমি কিন্তু একটা দোকানে দাঁড়ায় কানেক্ট করে আপনাকে লাইনে আসলাম। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে বর্তমান সরকারকে মানে বিপদগ্রস্ত করার জন্য বা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা আন্দোলনে আসছি। আমি এই প্রশ্নের উত্তরটা দেওয়া জরুরি মনে করছি। আপনারা যদি বলি সাধারণভাবে যে যারা কখনোই আন্দোলন করেনি, তারা এই অন্তর্বর্তীকালীন সরকারে হঠাৎ করে আন্দোলন শুরু করলো, সেটা কিন্তু তখন ওই অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলার জন্য করে। কিন্তু আপনি আমাদের রেকর্ডে দেখবেন যে আমরা গত 15ই জুলাই এনটিআরসির সামনে ইস্কাটন যে গার্ডেন রোড, বোরাকটলের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। এর আগে 20শে মার্চ, তার আগেও 8ই জুলাই সংবাদ সম্মেলন করেছি। তার আগে 20শে মার্চ অবস্থান কর্মসূচি করছি এনটিআরসির সামনে। 4ই মার্চ এনটিআরসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। কন্টিনিউয়াসলি আপনি যদি ডেট বাই ডেট দেখেন তাহলে বুঝবেন যে আমরা প্রতিনিয়ত আন্দোলনের মাধ্যমে নিয়োগ পাওয়ার জন্য কিন্তু চেষ্টা করে চলেছি। সুতরাং নতুন আমরা কেউ নই যে নতুন একটা সরকার আসছে তাকে বিব্রতকর অবস্থায় ফেলবো না। দ্বিতীয়ত আমাদের কাছে পুরো ডকুমেন্ট আছে, আমরা যে প্রতিটা জায়গায় আবেদন করেছি সেটার ডকুমেন্ট কিন্তু আমাদের কাছে আছে। প্রতিটা প্রোগ্রামে মিডিয়া কভারেজ হয়েছে, এই মিডিয়া কভারেজ গুলো আপনারা ফুটেজ আমাদের কাছে চাইলে দিতে পারবেন। সুতরাং আমরা নতুন কেউ নই। আরেকটা জিনিস হলো যে এটা তো আছে, সেই সাথে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর আমাদের 2টা আবেদন গেছে, একটা 11ই আগস্ট, একটা 1 সেপ্টেম্বর। এছাড়া প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন গেছে, ওনার একান্ত সচিবের কাছে আমরা পাঠাইছি, ওনার কার্যালয়ের সচিবের কাছে আমরা সরাসরি দেখা করে আমাদের স্মারকলিপি প্রদান করছি। আপনারা রেকর্ড সেই জায়গাতে খুঁজে বের করবেন, আমরা নতুন কেউ না। সুতরাং এই ধরনের যারা বিভ্রান্ত ছড়ানোর জন্য মানুষকে বিভ্রান্ত করছে এবং চাচ্ছে যে আমাদের এই আন্দোলনটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য, এটা আমি আপনার কথা বুঝতে পারছি। এটি আমাদের ব্যক্তিগত কোনো আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য প্রশ্নটি করা না, এটি দর্শক শ্রোতাদের জানানোর উদ্দেশ্যই মূলত আপনাকে করা হয়েছে।
ম্যাডাম আপনার আর আমি পুরো কথাটা শেষ করিনি ভাইয়া। জি জি আর একটা জিনিস হলো, আমরা প্রতিবার কিন্তু আন্দোলনের সময় ডিএমপি যে কমিশনার ওখান থেকে কার্যালয় থেকে কিন্তু একটা আবেদন করি, সেই রেকর্ডও কিন্তু ওনাদের ধারাবাহিকভাবে রমনা থানা বলেন, ডিএমপি বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আছে। দ্বিতীয়ত এই ফেসটা ভাইয়া 3 বছর ক্রমাগত আন্দোলনের সাথে আছি, তাই এই ফেসটা সবারই চেনা। এই ফেসটা নতুন কেউ নয়, নতুন কেউ নয় যে তাকে বলা যাবে যে সরকারকে বিব্রত করার জন্য আসছে। সুতরাং যারা এটা বলছে তারা মূর্খের স্বর্গে বাস করছে ভাইয়া। এটা নিছকে করা, প্রমাণ করতে হবে যে আমরা নতুন। আর দ্বিতীয়ত হলো, আওয়ামী লীগ সরকারের আমলেই তো একাধিকবার আন্দোলন করেছি, একাধিকবার, কমপক্ষেও 8 থেকে 9 বার করেছি, কমপক্ষে। আর এই সরকারের আমলে এটা আমাদের প্রথম কর্মসূচি, কারণ আমরা চেয়েছিলাম যে অফিসিয়ালি ওনাদের সাথে যোগাযোগ করব, আবেদন করব, ওনাদের যারা সমন্বয়ক আছে তাদের সাথে দেখা করব, যারা এই সরকারের খুব কাছাকাছি যেসব ব্যক্তিবর্গ আছে তাদের সাথে দেখা করে আমাদের বিষয়টা তুলে ধরবো। আমরা সেই কাজগুলো করে কিন্তু আন্দোলনে আসছি, সুরাহা না হওয়ার কারণে, কোনো আশ্বাস না পাওয়ার কারণে। তাই আমরা নতুন কেউ নই। যে এই ধরনের প্রশ্ন যারা করছে তারা হয়তো নতুন করে আমাদেরকে চিনছে, কিন্তু আমাদেরকে শাহবাগ, রমনা, ইস্কাটন বলেন, সবাই মোটামুটি চেনে যে আমরা আন্দোলনকারী এবং বারবার নিয়োগের দাবিতে রাজপথে এসে না দাঁড়াচ্ছি, কারণ বৈধ সনদ আছে, বৈধতা নিয়ে নিজের অধিকার আদায় করতে আসছি। সুতরাং এই ধরনের কথা বলে ভাই আপনি পার পাইতে পারবেন না। প্রমাণ করেন যে আমরা নতুন, সরকারকে বিব্রত করতে। বুঝতে পারছি। আমি আশা করছি আমাদের যে সমস্ত দর্শক শ্রোতাদের মধ্যে এই ধরনের কোনো প্রশ্ন ছিল তারা নিঃসন্দেহে আমাদের নীলিমা চক্রবর্তী আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটা তথ্য দেওয়ার জন্য আমি আপনাকে একটু যুক্ত করতে চাই। জি জি, আপনি অবশ্যই উত্তর দিবেন। আমি একটু যুক্ত করতে চাই। আমাদের একজন দর্শক লিখেছেন যে 29 ও 30 তারিখের 29 ও 30 তারিখের আন্দোলনে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করা হবে কিনা, এ ধরনের কোনো প্ল্যানিং আছে কিনা? কে উত্তরটা কে দিবে, নীলিমা দি নাকি আমি দেব? জি জি, নীলিমা ম্যাডাম। নীলিমা ম্যাডাম 29 এবং 30 তারিখের আন্দোলনে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করা হবে কিনা? অবশ্যই আমাদের, আমি আপনাকে প্রথমেই শিওর করছিলাম যে আমাদের 2টা ধাপে প্রোগ্রামটা রাখছি। একটা হলো অবস্থান কর্মসূচি, দ্বিতীয় ধাপে আমরা শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ চাই, এবং সেটার জন্য আমরা অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় যাওয়ার ইচ্ছা রাখছি। ম্যাডাম আমি আপনাকে ছেড়ে দিব, যেহেতু আপনি রোডে অবস্থান করছেন এবং সারাদিন অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন, ক্লান্ত বটে। আগামীকালের কর্মসূচি নিয়ে আপনার অনেক প্ল্যানিং আছে, আপনি করতে পারছেন না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে এইচআরসি এই সনদ নিয়ে বিভিন্ন সময় এবং হাইকোর্ট দ্বারস্থ হয়েছে, অনেকগুলো মামলা শোনা যায়, অনেককে কিন্তু রিট ব্যবসায়ী বলা হয়। আচ্ছা, আবারও কানেক্ট হয়েছে ফরিদুল ইসলাম স্যার, আপনি আপনার কন্টিনিউ করুন প্লিজ স্যার। স্যার দেখেন, যারা আজকে নিয়োগ পাচ্ছে এটা কিন্তু এই রিটের কারণে যে মেরিট লিস্ট আনয়ন হয়েছে এটার কিন্তু সুফল। এইরকম রিট ব্যবসা করেছে বহুত আছে, যারা বলতেছে। স্যার আমরা ম্যাডামকে একটু ছেড়ে দিই, স্যার আমরা ম্যাডামকে ছেড়ে দিই। ফরিদুল ইসলাম স্যার, আমরা একটু ম্যাডামকে ছেড়ে দিই। নাই, হ্যাঁ দাঁড়ান, আপনার কথাটা শেষ করি। রিটের মাধ্যমে আনিত যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টে ত্রুটিপূর্ণ মেধা তালিকা থাকার কারণে আজকে কিন্তু 1 থেকে 12তমরা নিয়োগ বঞ্চিত। সেই মেরিট লিস্টে
তো তারপরে চাকরিরত যারা বাইরে আমি আছে এবার কি তারা বিদায় নিতে সহ পারি? সবার মানে আমি চার্জ দিছি একটা দোকানে, তাদের সমস্যা তালিকা হচ্ছে, একটা ফুচকার দোকান। সেখানে তা আমাকে যদি জি অনুমতি জি দেন তাহলে আমি তালিকা সেটাকে জি জি সেই জি তালিকার জি মধ্যে আপনার সাথে নিয়োগযোগ্য আবারও নিয়োগ কথা হবে। বঞ্চিত জি যে সেই তালিকাটা হয়নি। হাইকোর্ট যখন 2018 সালের 14 ডিসেম্বর যে রায় দেয়, তাতে মেরিট লিস্টের নির্দেশনা দেয়, সেখানে যারা নিয়োগ পেতে চায় তাদের জন্য একটা মেরিট লিস্ট করতে বলছে, তারা সেটাকে ভায়োলেশন করছে। মোট কথা, আমরা যে এতদিন যাবত নিয়োগ বঞ্চিত, এর পিছনে কিন্তু অনেক কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে জাল সনদ, তারা দীর্ঘদিন নিয়োগ দিয়েছে। আমি যদি আপনাকে এখনো পেপার দিতে পারবো, সেটা পেপার যে 17তম নিয়োগেও জাল সনদে নিয়োগ রয়েছে এবং সেগুলোর পেপার আমাদের কাছে আছে। তাহলে দেখা যাচ্ছে যে এখনো যদি এই 17তম নিয়োগে এতদিন নিয়োগ দেওয়ার পরে এখনো যদি জাল সনদের নিয়োগ কার্যক্রম তাদের চলমান থাকে, তাহলে বোঝা যায় স্বৈর শাসকের আমলে বিগত 2005 সাল থেকে আজ অবধি 2024 সাল পর্যন্ত তারা 60 কেন 70-80 হাজার প্লাস তারা জাল সনদে নিয়োগ দিয়েছে এবং অবৈধ পথে নিয়োগ দিয়েছে। আর এই অবৈধ এবং জাল সনদে নিয়োগ দেওয়ার প্রাক্কালে ঘটনার কারণেই আমরা আজ নিবন্ধিত বৈধ সনদধারীরা নিয়োগ বঞ্চিত অবস্থায় রয়েছি। আসলে আমাদের দাবি আজকের না, আমরা 2015 সাল থেকে এই কার্যক্রম চালিয়ে আসছি। আমরা কখনোই সরকারের কাছে আজকে দাবিটা করতেছি না, আমরা এর আগে বহুদিন যাবত আমরা এই আন্দোলন চালিয়ে এসেছি। হ্যাঁ, প্রেস ক্লাবে চালিয়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে চালিয়েছি, ঢাকা ইউনিভার্সিটির শাহবাগ মোড়ে চালিয়েছি, এনটিএসসির সামনে চালিয়েছি, দীর্ঘদিন যাবত চালিয়ে আসতেছি। কিন্তু স্বৈর শাসকের আমলা এবং এমপি মন্ত্রীরা দুর্নীতির ছত্র ছায়ায় তারা পিছনের দরজা দিয়ে বহুত অবৈধভাবে নিয়োগ দেওয়ার কারণে আজকে নিয়োগ বঞ্চিতরা এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তো ভাইয়া, এবার তাহলে আপনার যদি আমাকে আর কিছু প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, নাহলে আমি এবার মানে প্রচন্ড গরম লাগছে, কষ্ট হচ্ছে। আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যদি মনে হয় আমার কাছ থেকে আপনার কিছু জানার বাকি আছে তাহলে প্লিজ বলতে পারেন, কিন্তু এই যে দোকান থেকে চার্জ দিছি আমরা থাকাতে হয়তো ওদের সমস্যা হচ্ছে। জি, বুঝতে পারছি। আমি আপনাকে বিদায় দিতে চাই। আপনার কাছে আবার সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে যে আগামীকালে 2 দিনের কর্মসূচি আপনারা দিয়েছেন, এই কর্মসূচিতে যদি আপনাদের দাবি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে আপনারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন কিনা, আপনাদের কি প্ল্যানিং আছে যদি একটু বলতেন। ভাইয়া, যদি কালকে আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা কিন্তু তো আমরা পরের দিনও কিন্তু কন্টিনিউ করব দাবি আদায়ের জন্য। এরপরে কি করব ভাইয়া এটা এখন বলতে পারছি না, কারণ পরিস্থিতি বলে দেবে যে আমরা আসলে কি সিদ্ধান্ত নেব। আচ্ছা, অনেকে আপনারা বলেন যে এই যে এইচআরসি এর আমি সনদধারীদের অতিরিক্ত মামলাজনিত কারণে আমার বারবার কল আসার কারণে আমি কথা বলতে পারছি না। মানে বাংলাদেশে বুঝতে পারছেন সবাই রওনা দিচ্ছে এবং যোগাযোগ করার চেষ্টা করছে। জি জি, আচ্ছা, হ্যাঁ, যার কারণে আমি জি জি, আপনি আজকের মতো আপনাকে বিদায় দিচ্ছি। আপনি আমাদের দর্শক শ্রোতা এবং আপনার শিক্ষক নিবন্ধন সনদধারী যারা এই নিয়োগ প্রত্যাশীর জন্য প্রতিনিয়ত প্রহর গুনছেন
তাদের উদ্দেশ্যে শেষ কিছু কথা, এবং এই সরকারের কাছে আপনি কি প্রত্যাশা করেন এই ছোট্ট আকারে যদি একটু বলতেন বিদায় বেলায়। প্রথম সরকারের কাছে কি প্রত্যাশা করি সেটাই আগে বলি। বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই বর্তমান সরকার আসছে। সুতরাং আমরা চাইবো যে এই দীর্ঘ বছরে আমাদের সাথে হওয়া বৈষম্যগুলো, সমস্ত বৈষম্য দূর করে আমাদের নিয়োগ ওনারা কার্যকর করবেন, আমরা এই আশাই করব। আর আমাদের সাথে হওয়া বৈষম্য শুধু কিন্তু এনটিআরসি তো অবশ্যই করেছে, সেই সাথে যারা গভর্নিং বডির আওতায় নিয়োগ বঞ্চিত হয়েছি আমরা, সেখানে যে অনৈতিক লেনদেন হতো অনেক কম বেশি সবাই চেনে, সেটা রাজনৈতিক বৈষম্যও ছিল। যারা আমলিগ ছিলেন তারা বিএনপির আমলে, যারা বিএনপি ছিল তারা আমলিগের আমলে নিয়োগ বঞ্চিত হয়েছে। তেমনি যে অ্যামাউন্টের টাকা লাগতো একটা স্কুল কলেজে ঢোকার জন্য, সেই সামর্থ্য সবার ছিল না, যার কারণে কিন্তু নিয়োগ বঞ্চিত হয়েছে। দ্বিতীয়ত, এনটিআরসি যে গণবিজ্ঞপ্তি দিল, সেইখানে তাদের যে নিয়োগ জটিলতা তারা দেখতেই পেয়েছিল। নিয়োগ দেওয়ার ক্ষমতা গ্রহণ করার পরে তাদের উচিত ছিল যে আগে যারা নিয়োগ বঞ্চিত আছে তাদের নিয়োগ সম্পন্ন করে পরবর্তীতে পরীক্ষা গ্রহণ করা, কিন্তু তারা সেটা করেনি। তারা না করে তারা পরীক্ষা গ্রহণ করেছে এবং পরবর্তী ব্যাচে নিয়োগ সম্পন্ন আগে করছে। সাধারণত যারা আগে পাস করছে তাদের নিয়োগ আগে হওয়া উচিত, কিন্তু আমাদের ক্ষেত্রে তারা সেই বলে না যে আগের ট্রেনটা আগে আসছে, পরের ট্রেনটা আগে এসে চলে গেছে, আগের ট্রেনটা সেখানেই রয়ে গেছে। এইভাবে আমাদের সাথে এক ধরনের বৈষম্য করা হয়েছে। দ্বিতীয়ত, আরেকটা বিষয় হলো যে আমাদেরকে বলা হতো যে শুধুমাত্র 40 নম্বর পাইলে নিয়োগযোগ্য বিবেচিত হবে। ভাইয়া একটু জল হবে, এই আমার জলের পটটা দাও তো একটু থাকি খুলেন। এখন তো তখন কিন্তু 40 নম্বরের জন্য আমরা কিন্তু অতটা চিন্তা ভাবনা করিনি। ভাই, আমাদের মেরিট নাই এই কথাটা যারা বলে, আমি মনে করি তাদেরই মেরিট নাই। আমরাও ফার্স্ট ডিভিশনে পাস করেছি, বিএডে ফার্স্ট ডিভিশন পেয়েছি, 4টা কম্পিউটারের প্রশিক্ষণ নিয়েছি। কোন দিক থেকে অযোগ্য বলেন তো? কোথা থেকে অযোগ্য? এবং এখানে যারা আমরা নিয়োগ বঞ্চিত আছি ম্যাক্সিমামই নন এমপিও স্কুল কলেজে শিক্ষকতা করছে। সুতরাং যেমন যোগ্যতা সম্পন্ন তেমনি অভিজ্ঞতা সম্পন্ন। এবং আরো একটা জিনিস যে তাই আমি জানি না প্রশ্নটা কি ছিল, এখন আমি কিন্তু ভুলে গেছি অনেকটা। তারপরে আরেক কে এত বছর ধরে আমাদের যে সাথে যে বৈষম্য দূর করে, হ্যাঁ, ম্যাডামের সাথে আমি একটু যোগ দেই। বৈষম্য দূর করে আমাদের আমরা ম্যাডামকে বিদায় দিতে হবে। তারপরে আর একটা হলো, আমরা আমাদের সংগঠন থেকে নিয়োগ বঞ্চিতের জন্য একটাই মেসেজ দিতে চাই। জি জি বলুন বলুন বলুন, আপনি শেষ করুন ম্যাডাম। আমি মেসেজটা দিয়ে শেষ করি। আমরা বলবো যে আমরা 3 বছর ধরে অনেকটাই করছি, আমরা এই সরকারের কাছে আশাবাদী। সুতরাং যারা ঘরে বসে থাকবেন তারা ঘরে বসে না থেকে এবার মাঠে আসুন, এবং আপনার আসার মাধ্যমে, উপস্থিত হওয়ার মাধ্যমে আমরা অবশ্যই আমাদের দাবি আদায় করব। এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা অবশ্যই আমাদের কালকে নিয়োগ দেওয়ার একটা প্রতিশ্রুতি দেবেন, আমরা এই আশাই করছি। সুতরাং কেউ ঘরে বসে থাকবেন না, দ্বিধা দ্বন্দ্বে ভুগবেন না। কোনো দল নাই, কোনো মত নাই, একটাই দল, আমরা নিয়োগ বঞ্চিত দল। সুতরাং মাঠে আসুন, নিজের নিয়োগের জন্য লড়াই করুন। ধন্যবাদ সকলকে। আমি এখানে উপস্থিত সাংবাদিক ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমার সিনিয়র সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি, ফরিদুল ভাইকে ধন্যবাদ জানাই। আমি শেষ করছি, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি আপনার সুস্থতাও প্রয়োজন, যেহেতু আগামীকাল সকাল থেকে কর্মসূচি, নিশ্চয় রাতের মধ্যে আরো অনেক যোগাযোগ করতে হবে।
আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা জানাই। সেই সাথে আপনার এই পরিশ্রম যেন সার্থক হয়, সেজন্য রইল শুভকামনা। ভালো থাকবেন। ফরিদুল ইসলাম স্যার। তাই যে দেখেন, যে মেধার কথা বলা হচ্ছে, এটা আসলে মেধাভিত্তিক নিয়োগ না। পরবর্তী প্রজন্মে আমাদের 2018 সালের রায়ের পর 14তম ব্যাচ থেকে যে নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়েছে, 2015 সালের গেজেট অনুসারে নিয়োগ কার্যক্রম চালু হয়েছে এবং তারা জানতে পারতেছে যে তাদের জন্য মেরিট লিস্ট হবে, হ্যাঁ, তাদেরকে, এবং যারা পাশ করতেছে তাদেরকে সর্বোচ্চ নাম্বার সেখানে দেওয়া হচ্ছে। তো সর্বোচ্চ নাম্বার দিয়ে আমাদের হাইকোর্টের রায়ের মাধ্যমে আনিত মেরিট লিস্টে আমাদের নিয়োগ কার্যক্রম শেষ না করে সেখানে তাদেরকে সর্বোচ্চ নাম্বার দিয়ে উপরের দিকে স্থান দেওয়া, এবং বছর বছর এই যে আমাদের পুরাতন যারা আছে তাদেরকে নিয়োগ বঞ্চিত করা। কারণ একটা নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট সাবজেক্টের নির্দিষ্ট সিট থাকে বা আসন থাকে, তো সেই আসনগুলোর আলোকে তারা পাশ করাচ্ছে এখন। তো তাহলে আগের যারা আছে তাদের নিয়োগ কার্যক্রম শেষ না করে নতুনদেরকে সর্বোচ্চ নাম্বার দিয়ে মেরিট লিস্টে উপরে নিয়ে আসতেছেন এবং সেই পর্যায়ে তাদেরকে ওই পদগুলোতে নিয়োগ দিচ্ছে। আর বছর বছর তলানিতে নিয়ে এসে আর বলতেছে যে 35 বছর অতিক্রম করায় তারা নিয়োগ বঞ্চিত হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। 35+ মামলার একটা রায় আছে, সেখানে স্পষ্ট বলে দেওয়া আছে 2018 সালের পূর্বে যারা সনদ অর্জন করেছে, আপনি হয়তো এ বিষয়ে অবগত আছেন, 2018 সালের পূর্বে যারা সনদ অর্জন করেছে তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। সুপ্রিম কোর্টের রায়, হাইকোর্টের রায় না, এটা সুপ্রিম কোর্ট থেকে আনিত রায়। সেই রায় অনুযায়ী তারা নিয়োগ কার্যক্রমও চালিয়েছে। তাহলে একটা গ্রুপকে নিয়োগ দিল 35+ অতিক্রম করা সত্ত্বেও রায় মেনে, আবার পরবর্তীতে আপনি আরেকটা অংশে বলতেছেন যে তাদের 35+ হয়েছে। আপনি তো 35+ তাদেরকে বানাচ্ছেন একটা পরিকল্পিত উপায়ে, যাতে 1 থেকে 12তম ব্যাচ আর কখনো নিয়োগ না পায়। এটা আপনাদের একটা পরিকল্পিত উপায়, যেখানে আমরা যখন এই রায় নিয়ে আসি তখন মেজরিটি% এই যে নিবন্ধিত শিক্ষকদের বয়স 28 থেকে 33-34, সর্বোচ্চ 34, 33-34। আর যারা খুব সিনিয়র বড় ভাই আছে তাদের বয়স হয়তো 35-36 এইরকম ছিল 2005 সাল থেকে নিবন্ধিতদের। সেই সংখ্যাটা খুবই কম ছিল। তো যেখানে আমরা যখন রায় নিয়ে আসলাম, সেই রায়ে বলে দেওয়া হলো একটা বয়স বাড়তে পারে সরকার, হ্যাঁ, বয়স একটা বাধার নির্দেশনা দিয়েছে, কিন্তু আমাদের উপর অ্যাপ্লাই যোগ্য সেই কথাটা তারা বলে নাই। তো তাহলে আমরা সনদ অর্জন করলাম এক গেজেট, এক পরিপত্র নিয়ে, সেই গেজেট অনুযায়ী, সেই পরিপত্র অনুযায়ী আমরা নিয়োগযোগ্য এবং বৈধ, সুপ্রিম কোর্টের আদেশ। আপনারা সে রায় মানলেন না, অর্থাৎ যে স্বৈর শাসক চলে গেছে সেই স্বৈর শাসকের কোনো এমপি মন্ত্রীর কাছে গিয়েও কোনো সুরা হয়নি। এমনকি আমি বলবো, আমি নিজের থেকেই বলবো, আমি এমন কোনো দপ্তর নেই যেখানে আমি যাইনি। সংসদ ভবন থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়, সচিবালয়, সব জায়গাতেই আমরা স্মারকলিপি দিয়েছি, আইনের সুবিচার চেয়েছি, ন্যায্য দাবি আদায়ের জন্য তাদের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কিন্তু কোথাও গিয়ে আমরা সুষ্ঠু বিচার পাইনি। তারা শুধু আশ্বাস দিয়েছে যে হবে হবে, এভাবেই আমাদেরকে এখন 35+ অজুহাত দিয়ে আমাদেরকে নিয়োগ বঞ্চিত করতেছে। এটা তাদের সম্পূর্ণ একটা পরিকল্পিত দীর্ঘ 2015 সালের পর থেকে এখন 24-9টি বছর যুদ্ধ করেই আসতেছে। এটা কোনো নতুন কোনো আন্দোলন নয়, নতুন কোনো সংগ্রাম নয়। তারা নিয়োগ যোগ্য বৈধ সনদ পেয়েছে, অতএব নিয়োগ না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন করে যাবে। এবং আইনি যেহেতু নতুন একটা সরকার আসছে এবং তারা যেহেতু বৈষম্যের বিরুদ্ধে একটা কাজ করার অঙ্গম সাথে শিকার, তাদের কাছে ভালো কিছু দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ। এই জন্য আমরা এই সরকারের কাছে আশা করি যে তারাও আমাদের জন্য একটা সুষ্ঠু বিচার বা সুষ্ঠু সমাধান দিয়ে আমাদেরকে নিয়োগের রাস্তা খুলে দেবেন। আর যারা বলে, ফরিদুল ইসলাম, আপনাকে আমি একটু সম্পর্ক প্রশ্ন করতে চাই, এক্ষেত্রে কি তাহলে আপনি মনে করেন আদালতের একটি সুনির্দিষ্ট নির্দেশনা বা রায় থাকার পরেও
সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা মূলত বাস্তবায়ন করবে তারা এক্ষেত্রে গড়িমসি করছে বা তারা সঠিকভাবে বাস্তবায়ন করছে না। হ্যাঁ, তা অবশ্যই আমরা হাইকোর্ট থেকে যে রায় পেয়েছিলাম 1 থেকে 12তমর জন্য, তখন সেই রায়টা মানা হয়নি। আমরা রিট করলাম, সংক্ষুব্ধ ব্যক্তিরা যারা, তারা রিট করে রায় নিয়ে আসছে, তো তাহলে তাদের নিয়োগ কার্যক্রম চালু করার কথা। কিন্তু তারা সেই সময় 2018 সাল পরবর্তী 6 মাস চলে যাওয়ার পরও আমাদের জন্য মেরিট লিস্ট অতিক্রম করেনি, মেরিট লিস্ট তৈরি করেনি। মেরিট লিস্ট তৈরি করেছিল একটা হজ ও বড় মেরিট লিস্ট, যেখানে মেরিট লিস্ট ঠিক করতে আরো 3-4 মাস লেগে গেছে। সেখানে 13তমকে ঢুকিয়েছে মেরিট লিস্টে, আমাদের নিয়োগ কার্যক্রম না চালু করেই 13তমকে ঢুকিয়েছে, 14তমকে ঢুকিয়েছে। একই বছরে 2টি পরীক্ষা নিয়েছে, পরবর্তী বছরেও 2টি পরীক্ষা নিয়েছে, অথচ তাদের হাতে তখন পর্যন্ত যোগ্য সনদধারীর অভাব ছিল না। তারা যদি চাইতো সেই সময়ে যদি 2টি স্পেশাল গণবিজ্ঞপ্তি দিত 1 থেকে 12তমের জন্য, তাহলে আজকে এই নিবন্ধনধারীরা বেকার থাকতো না। এই নিবন্ধনধারী মেজরিটি পার্সেন্ট, আমি বলবো যারা চাকরি এই পথে শিক্ষকতায় আসতে চায় তাদের 90% to 95% তাদের এতদিনে চাকরি হয়ে যেত। কিন্তু এখানে দুর্নীতিবাজ আমলা, দুর্নীতিবাজ কর্মকর্তা, এমপি মন্ত্রীর সহযোগ, এই জায়গাগুলো যেখানে শিক্ষক নিয়োগ হবে, দেশের রাষ্ট্রের জন্য একটা সুকল্যাণ বয়ে নিয়ে আসবে যোগ্য শিক্ষক, এখানে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, এখানে তো তারা এমনি সনদ পায়নি, তারা কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে, ওরা বলে এখন বলতে করতে গেজেটের বিষয়, কিন্তু আমাদের সময়ে তো এই দিনে 2টা পরীক্ষা হয়েছে, একই দিনে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে, একই দিনে রিটেন পরীক্ষা হয়েছে, শুধুমাত্র 10 মিনিটের ব্যবধানে পরীক্ষা হয়েছে, প্রিলিমিনারি শেষ, সময় শেষ, তারপরে রিটেন খাতা দেওয়া হয়েছে। তাহলে আমরা কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছি, তারপরে আমাদেরকে একটা পার্সেন্ট বাতিল করার পর প্রিলিমিনারিতে যাদের অ্যাপ্লাই হয় পাস করতে পারেনি তাদেরকে বাতিল করা হয়েছে, তারপরে রিটেন। তাহলে এইভাবে একটা পার্সেন্ট নিয়ে আসা হয়েছে। তো তাদেরকে আপনি সনদ দিলেন, হি অর শি ইজ এলিজিবল টু অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার অর লেকচারার অ্যাট এনি ইনস্টিটিউট ইন বাংলাদেশ। তো আপনি তো সনদে স্পষ্টভাবেই বলে দিলেন যে তারা যোগ্য, তারা নিয়োগযোগ্য, তাহলে আপনি সেই নিয়োগযোগ্য সনদ দিয়ে আপনি তাদের প্রতি অবিচার করতেছেন কেন? এটা আমরা হাইকোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে দায় করছিলাম, এবং আমাদের আইনজীবীরা সুন্দরভাবে উপস্থাপন করার পর প্রত্যেকটি স্টেপে আমাদের রায় দিয়েছে, এবং আমরা যখন রায় মানে রায়ের কপিগুলো, এই রায়ের কপিগুলো যখন আমরা কন্টেম করছিলাম, আমি কন্টেম ফরিদুল ইসলাম এই রায়ের কপিগুলো সাজাইছিলাম, কন্টেম ফাইল করেছিলাম, তার এগেইনস্টে ফাইল করেছিলাম। আমি জানি না আমার উপর তারা এত ক্ষুব্ধ কেন। আমার 75 নম্বর এই যে আদালত যে আপনারা রায়টা পেয়েছেন, ন্যায় বিচার পেয়েছেন, জি জি, এই কপিগুলো নিয়ে যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনারা উপস্থাপন করেন বা যোগাযোগ করার চেষ্টা করেন, তখন সেখান থেকে আসলে কি বলা হয়? দেখেন, রায় কিংবা আইনের ধাঁচগুলো একটা লম্বা একটা সারি, লম্বা রাস্তা। হ্যাঁ, হাইকোর্টে আপনি জিতেছেন, আপনাকে রায় মানলো না, এটা তাদের অধিকার আছে, রায় মানবে না, তো আপনার পরবর্তী স্টেপে যাইতে হবে। আমরা কন্টেম্প করেছি, কন্টেম্পটে গিয়ে কন্টেম্পে 2-3টা অর্ডার ছিল। খোরশেদ আলম স্যার, দুদকের আইনজীবী উনি ছিল, খোরশেদ আলম স্যার 2-2টা অর্ডার নিয়ে দিয়েছিল। সেই সময় অ্যাটর্নি জেনারেল বর্তমান যিনি ছিলেন, যিনি এই সাবেক এখন আমিনুদ্দিন স্যার, উনি আমাদের মামলার আইনজীবী ছিল, উনি সহ আমাদের রায় হয়েছিল কন্টেম্প মামলার রায়। তো সেই রায়ও তারা আপিল করছে। এই যাবৎ পর্যন্ত কোন কন্টেম্প মামলার রায় আপিল করা গেছে আমার যতটুকু জ্ঞানে আমি শুনি নাই যে কন্টেম্প মামলার রায় আপিল হয়েছে। কন্টেম্প হলেই সেটাকে মেনে নেওয়া হয়, হ্যাঁ, যথাসময়ে। তো সেখানে আমাদের কন্টেম্প মামলার রায়কে তারা আপিল করলো, সরকার পক্ষ আপিল করলো। আপিল করে আপিলে বলা হলো যে আমরা 13তম ব্যাচ যেটা একক নিয়োগ পেয়েছে তার একটা অংশ আমরা সেখানে এই কন্টেম্প করেছি, এই কথা বলে আমাদের রায়টা তখন 2020 সালে যখন অনলাইন এইভাবে চলে বিচার কার্য, আমাদের সমস্ত পেপারস, সমস্ত ডকুমেন্টস থাকার পরও
তখন মাহমুদ স্যার ছিলেন ওই বিচারপতি, প্রধান চিফ জাস্টিস সৈয়দ মাহমুদ। উনি আমাদের রায় হিয়ারিং শুনলই না, না শুনেই বললো যে হ্যাঁ হ্যাঁ আমরা সিদ্ধান্ত নিয়ে এসেছি। তাহলে উপর মহলের টাচ আগে থেকেই হয়ে যেত, সবকিছু সিদ্ধান্ত আগে থেকেই হতো। সেখানে বললো যে আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে এসে আপনারা কোর্টের সময় নষ্ট করতে আসতেন। তারপরে রায়ের কপিতে দেখা গেল যে আমাদেরকে 13তম ব্যাচ বলে আমাদেরকে কন্টেম্পটা খারিজ করা হয়েছে। তাহলে দেখেন, আমরা প্রুভ করলাম 1 থেকে 12তম, তারপরও 13তম ব্যাচ দিয়ে আমাদেরকে আপনি খারিজ করালেন। কোর্টের কাছে আমরা যদি সময় চাই, কোর্ট কিন্তু সময় দিতে বাধ্য, কিন্তু ওই সময় কোর্ট বলল যে আপনারা আমাদের সময় নষ্ট করবেন। তাহলে কোন জায়গায় যুক্তিটা গেল? নিশ্চয়ই উপর থেকে দেয়া আছে, সিদ্ধান্ত আগে থেকেই উনি নিয়ে আসছে যে আমরা এটা জেনে আসছি, আমরা এটা রায় দিয়ে দিচ্ছি। এভাবে সিদ্ধান্ত নিয়েছে তড়িৎ গতিতে। তার পরবর্তীতে আমি ওই কন্টেম্পটের এগেইনস্টে কিন্তু রিভিউ করছিলাম। রিভিউয়ে আমাদের সিনিয়র আইনজীবী স্যার কামালুল আলম স্যারকে দিয়ে লড়ছিলাম। ওখানেও বলা হলো যে হ্যাঁ প্রুভ হলো রিভিউ করার সময় যে আমরা 1 থেকে 12তম। প্রুভ হওয়ার পর তখন রিভিউটাকে পজিটিভ না নিয়ে তারা বললো যে ঠিক আছে, এরা তো লিভ টু আপিল করছিল, সরকার লিভ টু আপিলে গেল। লিভ টু আপিলে গিয়ে ঠিক আছে, তাহলে এদের বিষয়ে লিভ টু আপিলে চিন্তা করা হবে। মানে মোট কথা, একটার পর একটা আইনি যে স্টেপ গুলো, এগুলো একটা লম্বা একটা সারি, কারণ সময় সাপেক্ষ প্রত্যেকটা স্টেপ, কারণ না মানলে সময় সাপেক্ষ। আর সরকার যদি চায় যে সরকার থাকবে যে এগুলাকে বছরের পর বছর ঘুরাবে, তাহলে সেই পথেই হাঁটবে। তখন কোনো নিয়োগের সুরা হবে না। চূড়ান্ত পর্যায়ে কি হবে একমাত্র উপরওয়ালা জানে, আর মানুষের ভাগ্য জানে যে কি হবে। ফাইনালি সিএ মামলায় যখন কোটা সংস্কার আন্দোলনে লিভ টু আপিলে আমরা জিতলাম, লিভ টু আপিলে আমাদের পক্ষে রায় আসলো, আইনজীবীর কাছে উপস্থাপিত হলো যে হ্যাঁ এরা 1 থেকে 12তম প্রুভ হলো, এদের পক্ষে একটা জাজমেন্ট দেবে। গভর্নমেন্ট যে লিভ টু আপিল করেছিল তার 7টি পয়েন্টের মধ্যে 3টিকে অফ রেখে 4টির পক্ষে তাদেরকে ডাটা দিতে বললো যে আপনারা পেপারস দেন, ডকুমেন্টস দেন, আপনারা করেন। তারপরে পরবর্তীতে লিভ টু আপিল হিয়ারিং শেষে সরকার কি করলো, মামলাটিকে সিএ মামলায় রূপ দিল, সিভিল আপিলে চলে গেল এখন। তাহলে দেখেন আপনি এভাবে আইনের যে আরো কত প্যাচ আছে, ধাপ আছে, তা শেষ করার মতো না। আমরা যদি সিএ মামলায় জিতি, সিএ মামলার রায় এখন আমাদের পক্ষ হওয়া সত্ত্বেও এই মামলাটিকে গভর্নমেন্টের আন্ডারে দেওয়া আছে। কোটা সংস্কার আন্দোলনের রায় দেওয়ার জাস্ট 2 দিন পরে যে রায়টা হয়েছে, আমাদের রায়টা যদি আর 1 মাস পিছাই যাইতো, তাহলে হয়তো আমরা এই সরকারের কালীন আমরা একটা ন্যায্য রায় পেয়ে যেতাম, 1 থেকে 12তমের জন্য একদম সুন্দর রায় পেয়ে যেতাম। কিন্তু এখন সেই 3জন, সেই বিচারপতিরাও নাই, এখন রায় লেখার মতো কেউ নাই। এখন রায় কি হবে এটা বলা যাচ্ছে না, এখনো রায় পেন্ডিং অবস্থায় আছে। এই জন্য এই বর্তমান অবস্থায় যেহেতু বিচারপতিরা নাই, রায় লেখার মতো কেউ নাই, রায় কে লিখবে এটাও আমরা এখন জানি না। আমরা জাস্ট শুনতেছি বর্তমান যারা আছে ওদের মধ্যে কাউকে দিয়ে লেখানো হবে। কিন্তু আমরা যদি সঠিক তথ্যটা এই নিয়োগ বঞ্চিত শিক্ষকদের উপস্থাপন এবং উপস্থিতি যদি আমরা মিডিয়ার কাছে কিংবা সরকারের কাছে জানাতে ব্যর্থ হই, তাহলে রায় হয়ে যাবে আবারও মৃত একটা রায়, যেই মৃত রায় থেকে আমাদেরকে আবার পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এভাবে আমাদের বছরের পর বছর, এই যে 28 বছর বয়স থেকে আজকে আপনি নিয়ে আসলেন 35+, এরপরে নিয়ে যাবেন 40+, এর দায়ভার অ্যাকচুয়ালি কার? এর দায়ভার সম্পূর্ণ নিয়োগ কর্তৃপক্ষ এনটিআরসি এর। কারণ এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের, কারণ এর সাথে 2টি প্রতিষ্ঠান জড়িত, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি। এনটিআরসি যদি সুষ্ঠু সমাধান না চায়, তাহলে এই কার্যক্রম কখনোই সুষ্ঠুভাবে আগাবে না। এনটিআরসি এখনো যদি চিন্তা করে যে না, হ্যাঁ আমরাই অন্যায় করেছি, আমরাই সনদ দিয়েছি, আমরাই তাদের জন্য যে নিয়োগ বঞ্চিত করেছে তারা ক্ষতিগ্রস্ত, তাদের জন্য একটা সুরাহা নিয়ে আসা যায় এবং জাল সনদধারীরা যারা আছে তাদেরকে চাকরিচ্যুত করে এবং সুষ্ঠু সঠিক যোগ্য শিক্ষকদেরকে যদি স্থাপন করা যায়, কারণ নতুন জেনারেশন আসতেছে, তাদের মধ্য থেকেও নতুন নতুন শিক্ষক আসবে। তো এর মধ্যে যদি জাল সনদগুলোকে অপসারণ করা যায়, তাহলে সঠিক শিক্ষক এই লাইনে চলে আসবে। তখন সঠিক শিক্ষক, যোগ্য শিক্ষক পাওয়ার কালে অনেক শিক্ষা ব্যবস্থা
স্যার হবে। আপনি থাকুন আমাদের সাথে। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আবারও আপনার কাছে একটু আসবো। তো তার আগে আমরা নাসরিন সুলতানা ম্যাম আপনার কাছে যেতে চাই। আপনি শুনছিলেন ফরিদুল ইসলাম কিন্তু অত্যন্ত যুক্তি নির্ভর তথ্য এবং উপাত্ত দিয়ে কিন্তু পুরো বিষয়টিকে তুলে ধরলেন। আপনিও যেহেতু এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, আপনিও জানেন। এবং একটা বিষয় হচ্ছে যে প্রকৃত সংখ্যা ওইভাবে সুনির্দিষ্ট ভাবে যদি নাও বলা যায়, যে জাল সনদধারীরা বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে কিন্তু দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছে। এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকার নিউজে যেমন ফুটে উঠেছে, তেমনি যে অডিট গুলো হয় সেখানেও কিন্তু বিভিন্ন সময় এই চিত্রগুলো আসে। তো সেক্ষেত্রে আপনি একজন আন্দোলনকারী হিসেবে এবং নিয়োগ প্রত্যাশী হিসেবে আপনি আসলে কি মনে করেন যে আসলে জাল সনদদারিগুলোর ব্যাপারে এনটিআরসি বা শিক্ষা মন্ত্রণালয় কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে, যেটি আপনাদের দীর্ঘদিনের দাবি? হ্যাঁ, এখন এই যে জাল সনদ আমরা যতটুকু জানি বিভিন্ন পত্রিকার মাধ্যমেই যে 60 থেকে 70 হাজার জাল সনদধারী এখনো আছে কর্মরত। তাহলে এই জাল সনদধারীদের সনদটা তো সাপ্লাই দিয়েছে এনটিআরসি, এবং তারা জানে কে জাল সনদধারী এবং তারা জানে কে সঠিক মানে কি বলে এটা বৈধ সনদধারী। তা আমার এখন যেটা চাওয়া বা বলা যে যোগ্য যে বৈধ সনদধারী আছে তাদের সংখ্যা সীমিত সংখ্যক, খুব বেশি না। মানে আমি বলবো যে 60-70 কিন্তু অনেক বেশি, 50%ও নেই বা তারও কম সংখ্যক আছে। এই জাল সনদধারীদেরকে যদি সঠিকভাবে মানে খুঁজে বের করে তাদেরকে যদি চাকরিচ্যুত করে সঠিকভাবে আবার আমরা যারা সঠিক নিবন্ধনধারী আছি, বৈধ নিবন্ধনধারী আছি, তাদেরকে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু কোনো ঝামেলা থাকে না, কোনোই ঝামেলা থাকে না। এখন আমি আপনাকে বলতে চাই যেটা যে জাল সনদধারীরা কোথায় সার্টিফিকেটটা পেলো? নিশ্চয় আপনার বা আরেকজনের সার্টিফিকেটটা নিয়ে সে চাকরি করছে। তাহলে আমার সার্টিফিকেট নিয়ে আরেকজন চাকরি করে দিব্যি সে ইয়ে পেয়ে গেল, কি বলে এটাকে, যে সরকারি এমপিভুক্ত হয়ে গেল। তাহলে আমি কেন বেকার থাকবো? আমার সনদটা কেন আমি কাজে লাগাতে পারবো না? আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে জাল সনদধারীদেরকে অবশ্যই এই সরকারের মাধ্যমে উচ্ছেদ করতে হবে, যেহেতু আমরা জানি আমাদের আমি আপনার সাথে একটি বিষয়ে দ্বিমত পোষণ করতে চাই, যে যেটি বলছেন যে আসলে জাল সনদগুলো এনটিআরসি দিয়েছে। আসলে দেখুন যে এখন যে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে কিন্তু আপনি ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে কিন্তু তৈরি করতে পারেন। সেক্ষেত্রে সনদ যে এনটিআরসি দিয়েছে এটি বড় কথা নাই, সনদ কোন কম্পিউটার দোকান থেকে তৈরি হয়েছে কিংবা এনটিআরসি এর ওখান থেকে এসেছে কিনা এটি বড় কথা নাই। মূলত কথা হচ্ছে যে জাল সনদধারিত্ব একটি শাস্তির আওতায় আসা উচিত, তাই না? আবার এই ক্ষেত্রে দেখুন যে এনটিআরসি কিন্তু আপনার সমস্ত প্রতিষ্ঠান থেকে বলছে যে আপনার যারা এনটিআরসি সনদের মাধ্যমে নিয়োগ পেয়েছে, এনটিআরসি কার্যালয়ে আবেদনের মাধ্যমে সেই সনদ কিন্তু যাচাই বাছাইয়ের সুযোগ আছে। কোনো আবেদন করলে এবং সুনির্দিষ্ট তথ্যপত্র দিলে এনটিআরসি কিন্তু সেটি যাচাই করে দেয়। তাহলে এনটিআরসি কিন্তু জাল সনদের দায়িত্বও তো নিচ্ছে না। এখন এই ক্ষেত্রে কি আসলে মূলত যে প্রতিষ্ঠানে ওই সনদধারী কর্মরত আছে সেখানে অন্যান্য যে সহকর্মী আছে কিংবা ওই প্রতিষ্ঠান কি অনেকটা আপনার এটি লুকিয়ে রাখছে কিনা কিংবা সত্য তুলে আনার ক্ষেত্রে অসহযোগিতা করছে কিনা? আমি আপনার সাথে একমত। কারণ কি দেখেন, জাল সনদ যদি হয়েও থাকে সেটা কিন্তু যাচাই বাছাই করার সমস্ত ডকুমেন্টস বা সমস্ত ক্ষমতা এনটিআরসির হাতে আছে। চাইলেই তারা কিন্তু খুঁজে বের করতে পারে, আমি আপনি পারবো না। হয়তো সে সার্টিফিকেটটা যেখান থেকে খুশি নিল সেটা আমার দেখার বিষয় না, কম্পিউটার দোকান থেকে নিল বা অন্য কারো কাছ থেকে নিল এটা আমার দেখার বিষয় না। কিন্তু এই জাল সনদটা দিয়ে যখন আমি এনটিআরসির মাধ্যমে অ্যাপ্লিকেশন করছি এবং সেখানে তো অবশ্যই জাল সনদধারীদের চিহ্নিত করার ডিভাইস বা আধুনিক প্রযুক্তি আছে, অবশ্যই আছে। তাহলে যদি থেকে থাকে তাহলে কেন তারা এটা করছে না? তাহলে আমার প্রশ্ন, যদি তারা না করে থাকে তাহলে তারাই এখানে জড়িত, সরাসরি জড়িত না থাকলেও তারা জড়িত হয়তো অন্যভাবে। তার প্রমাণ কিন্তু আপনারা অনেক আগেই জানেন, শুনেছেন যে জাল সনদের বিপরীতে কত টাকা নিছে, কলেজে কত, স্কুলে কত, এটা সেটা, এটা আমি এখানে বলতে চাই না, এটা আমার বলার বিষয় না।
আমার এখন প্রশ্ন যেটা আপনি বলছেন যে জাল সনদ আছে, সেটা কেন এনটিআরসি আইডেন্টিফাই করছে না? তাহলে এখানে প্রশ্ন উত্তর আপনি কিন্তু দিয়ে দিলেন, কারণ এনটিআরসি এখানে জড়িত। হয়তো বড় কর্মকর্তারা নেই, কিন্তু যারা ছোট পর্যায়ে আছে, দীর্ঘদিন ধরে এখানে কাজ করছে, বছরের পর বছর কাজ করছে। ম্যাডাম আমি কিন্তু বলিনি এনটিআরসি জড়িত, আমি বলছি যে এনটিআরসি, আপনি বলছেন যে এনটিআরসি সনদ দিয়েছে, কিন্তু একটি জাল সনদ তো একটি কম্পিউটারের দোকানে স্ক্যান করেও বানানো যায়। এক্ষেত্রে ঢালাওভাবে এনটিআরসি কে মানে দোষী সাব্যস্ত করা বা দোষী হিসেবে উল্লেখ করা যৌক্তিক কিনা। এছাড়াও এনটিআরসি কিন্তু সনদ যাচাইয়ের একটি প্রক্রিয়াও রেখেছে। আমি নিজেও প্রতিষ্ঠানে সনদ যাচাইয়ের ক্ষেত্রে সংযুক্ত আছি, তাদেরকে সেক্ষেত্রে আমি কিছু তথ্য উপাত্ত দিয়েও সহযোগিতা করেছি, অর্থাৎ কিভাবে এই সনদগুলো যাচাই করা যায়। এক্ষেত্রে কিন্তু একজন প্রতিষ্ঠান প্রধান তার ফরওয়ার্ডিং এর মাধ্যমে কিন্তু এই সনদটি যাচাই করে নিতে পারে। এখন আপনার প্রতিষ্ঠানে যে শিক্ষকরা আছেন সেই শিক্ষকদের নিবন্ধন সনদ জাল কিনা সেটি তো আসলে প্রতিষ্ঠান প্রধান চাইলেই সেই সনদগুলো এনটিআরসি কার্যালয়ে আবেদন করে এবং একটি ফরওয়ার্ডিং এর মাধ্যমে কিন্তু সেই সনদটি যাচাই করতে পারে। তাহলে এই ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোও তো তাদের দায় এড়াতে পারে না। হ্যাঁ, এখানে প্রতিষ্ঠানের একটা দায়বদ্ধতা আছে। যদি সে চায় প্রতিষ্ঠান প্রধানরা যদি চায় যে আসলে সনদটাকে আমার যাচাই করা দরকার, তাহলে সে পারে। আবার এনটিআরসি কিন্তু চাইলেই পারে যে জাল সনদধারী কোন কোন প্রতিষ্ঠান আছে সেটা চাইলেও কিন্তু এনটিআরসিও পারে। এখানে দায়বদ্ধতা দুজনই আছে, কিন্তু সদিচ্ছা না থাকার কারণে তারা এই দায়িত্বটা এড়িয়ে যাচ্ছে, এটাই হলো মূল কারণ। আর যার জন্য জাল সনদধারী দিব্যি চাকরি করে যাচ্ছে আর বৈধ সনদধারী বেকার হয়ে আছে। আচ্ছা, বুঝতে পারছি। এখন আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এনটিআরসি কর্তৃক যে মেধা তালিকা প্রকাশ করা হয় সময়ে সময়ে, অনেক সময় আপনারা বলেন যে মেধা তালিকা থাকার পরও চাকরি থেকে বাদ দেওয়া হয়, বিষয়টি যদি আসলে পরিষ্কার করতেন। মানে চাকরি থেকে মানে কি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন এরকম? জি জি জি। ওই যে এটা তো আপনাকে আমি প্রথমে শুরুতে বলেছিলাম যে মেধা তালিকাটা যেভাবে তৈরি করা হয়েছে মানে ঢালাও ভাবে। এখন আমরা যারা মানে করেন যে এক একটা সময় এক এক ধরনের ক্যাটাগরিতে তো পরীক্ষা হয়, একটা নীতিমালার আন্ডারে একটা পরীক্ষা হয়েছে, নাম্বারে একটা ব্যাপার আছে। এখন বর্তমানে যারা পরীক্ষা দিচ্ছে 13 পরে থেকে 12 পরে থেকে ধরি, তাদের কিন্তু ভাইবা আছে। ভাইবা একটা বিশাল বড় একটা নাম্বার কিন্তু তারা অটোমেটিক পেয়ে যাচ্ছে। আর আমরা রিটেন এবং আমাদের কি ছিল এমসিকিউ ছিল, এই দুটো মিলে কিন্তু আমাদের নাম্বারটা ছিল। এবং আমাদের সময় ছিল যে 40 পেলেই সে পাস, মানে 40 হলো 5 নাম্বার। তারপরে সর্বোচ্চ নাম্বার কত এটা কিন্তু আমাদের লেখা ছিল না, বলাও ছিল না, মানে ওইখানে সর্বোচ্চ নাম্বার ছিল না। জি জি, বুঝতে পারছি। পরীক্ষা এক্ষেত্রে আপনি পরীক্ষা পদ্ধতিকেই একটু দোষারোপ করছেন, দায়ী করতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা পদ্ধতিটাকে দায়ী করতে চাচ্ছি। আচ্ছা, আগামীকালকে আপনাদের আন্দোলন আছে বা কর্মসূচি আছে, এই কর্মসূচি ঘিরে আপনি আপনার সহযোদ্ধা মানে আপনার মতো যারা নিয়োগ প্রত্যাশী তাদের কাছ থেকে কি ধরনের সাপোর্ট পাচ্ছেন, যেহেতু আপনি এনটিআরসি নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের ভাইস প্রেসিডেন্ট, সেই আপনার সহযোদ্ধাদের কাছ থেকে কিভাবে আপনি সাপোর্ট পাচ্ছেন বা তাদের উৎসাহ উদ্দীপনা অংশগ্রহণ কেমন হবে বলে আপনি মনে করছেন, এবং আগামীকাল এই আপনাদের কর্মসূচির মধ্য দিয়ে আপনারা সরকারের কাছ থেকেই বা কি প্রত্যাশা করেন, খুব সংক্ষেপে যদি এই বিষয়গুলো তুলে ধরতেন। ধন্যবাদ। আজকে এই যে আন্দোলনটা, এই যে 29-30 তারিখে শাহবাগের মোড়ে আমরা যেটা শুরু করব কালকে সকালে, এটা কিন্তু সাধারণ যে নিবন্ধনধারী জনগণ রয়েছে সারা বাংলাদেশে, প্রত্যন্ত গ্রামে যারা এখনো কিন্তু আধুনিক ডিভাইসটা ব্যবহার করে না, বাটন ফোনটাই ব্যবহার করে, এই যে মানুষগুলা তাদের ভেতরে এক ধরনের কি বলে প্রত্যাশা যে বর্তমান সরকার নিরপেক্ষ সরকার, বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে বৈষম্য বিরোধী একটা সরকার, হয়তো আমরা আন্দোলন করলে হয়তো আমরা চাকরিটা পাবো। এই যে একটা প্রত্যাশা, এই যে মনের ভিতরে একটা মানে দৃঢ় প্রত্যয়, এই কারণে কিন্তু তাদের আগ্রহে কিন্তু আজকে আমাদের এই আন্দোলনে ডাক দেওয়া, তাদের ইচ্ছাটাকে সমর্থন করার জন্য কিন্তু আমাদের আজকে এই আন্দোলনকে ডাক দেওয়া। আর তাদের সহযোগিতা ছাড়া তো আমরা অবশ্যই সামনে আগাতে পারবো না। সহযোগিতা আছে বলে আজকে এখানে আছি। আমার একই সাথে কিন্তু প্রশ্ন ছিল যে সরকারের কাছে আপনারা কি প্রত্যাশা করেন, যেমন আপনারা প্রত্যাশা করতেছেন যে আগামীকালকের মধ্যেই
সরকার পক্ষ থেকে আপনাদের এই দাবিটিকে সাথে সংহতি প্রকাশ করা হবে বা মেনে নেওয়ার একটি বিষয়টি আসবে, কিন্তু যদি না হয় সেক্ষেত্রে আপনারা কোন পথে হাঁটবেন? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তরটা আমি দেই যে সরকারের কাছে এখন বর্তমানে যে চাওয়া যে আমরা বৈধ, প্রথমত আমরা বৈধ, দ্বিতীয়ত যে বয়সের একটা ব্যারিকেড দিচ্ছে, বয়সের পক্ষে আমাদের একটা রায় আছে এখন পর্যন্ত। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু যে নীতিমালায় পাশ করছি সেই নীতিমালা আমাদেরকে নিয়োগ না দিয়ে আরেকটা নীতিমালার মাঝখানে এনে আমাকে সেই নীতিমালা এক করতে পারেন না। মানে আপনি খুন করলেন আর আমাকে ফাঁসি দিবেন, তা কিন্তু হতে পারে না। আমি যে নীতিমালায় পাশ করেছি আমাকে সেই নীতিমালায় চাকরি দিতে হবে। এখন আপনি যদি সবগুলো নীতিমালাকে এনে বর্তমানে যে নীতিমালা আছে তার সাথে এক করে যদি বলেন যে সবাই এক, অল আর ইকুয়াল, 35 3 বছর হয়ে গেলে আর চাকরি করতে পারবে না বা যোগ্যতা নেই, তাহলে আমরা কেন মানবো? কারণ আপনি তো আমাকে যে নীতিমালায় পাশ করছেন আপনি তো আমাকে বলেই দিচ্ছেন যে আমি যোগ্য, এবং আমাকে 0 পদের বিপরীতে কিন্তু সার্টিফিকেট দিচ্ছেন, এবং আমার সার্টিফিকেটে লেখাও আছে আমি একজন যোগ্য সহকারী শিক্ষক অথবা প্রভাষক। তাহলে সেই নীতিমালা আপনাকে আমার চাকরিটা দিতে হবে। এই বৈষম্যটা যেন নিরসন হয়, এর জন্য বর্তমান সরকারের কাছে আমার দৃঢ় প্রত্যয় তিনি যেন আমাদের এই ব্যাপারটাকে একটু তাদের দৃষ্টি দিয়ে দেখেন। কারণ আমরা আসলে বৈষম্যের শিকার। আমরা 2জন শিক্ষামন্ত্রী পেয়েছি, তাদেরকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছি। ফরিদ ভাইকে আমি ধন্যবাদ দেই যে উপর থেকে যে নির্দেশনা আসে সেই নির্দেশনায় কিন্তু রায়গুলো কার্যকরী হয়েছে উনি যেটা বলেন। আর তার বাস্তব প্রমাণ আপনাকে আমরা দিই। আমরা যখন শাহবাগের মোড়ে 200 দিনের আন্দোলনের 200তম দিনে রাস্তা আটকিয়ে দিলাম, তখন কিন্তু একটা পর্যায়ে দীপুমণি 6 মিনিট 8 সেকেন্ড কথা বলেন, এবং একটা পর্যায়ে বলে ঠিক আছে তোমাদের কি বলার আছে চাওয়ার আছে, তোমরা রাস্তা ছেড়ে দাও, আসো কথা বলি। উনি আমাদের সাথে বসলেন 40 মিনিট থেকে 1 ঘন্টা, এনটিআরসি এবং সচিবালয় সচিব স্যারদের সাথে বসলেন 2.5 ঘন্টা। তাহলে তাদের সাথে 2.5 ঘন্টা কি কথা বলবে তো শিক্ষকদের সাথে, শিক্ষক প্রতিনিধিদের সাথে কি কথা বলে আসছেন আমি জানি না, আমরা জানি না, কিন্তু আমার আজও মনে পড়ছে যে তিনি তাদের সাথে কথা বলে 3 ডবল টাইম আমাদের সাথে কথা বলে এসে বললেন যে রায় তো তোমাদের পক্ষে নেই, যদি আবার কখনো রায় আসে তাহলে দেখা যাবে। অথচ তারই আগে, এটা 4র্থ গণবিজ্ঞপ্তির আগে 3য় গণবিজ্ঞপ্তিতে আপনারা জানেন যে 35+ চাকরি হয়ে গেল, আবার বিশেষ গণবিজ্ঞপ্তি দিল, বিশেষ একটা সার্কুলার দিল 3য় গণবিজ্ঞপ্তিতে, তারাও সেখানে দরখাস্ত করতে পারলো। অথচ সেই নীতিমালায় আমরা 4র্থ গণবিজ্ঞপ্তিতে এসে আমরা অ্যাপ্লিকেশন করতে পারলাম না। এই যে বৈষম্যটা, এটা কে বলবে আমাদের পক্ষ হয়ে? কে বলবে? বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? এই বাঁধার লোকটা আমাদের নেই। তাই বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা তিনি আমাদের এই বৈষম্যটা নিরসন করে আমরা যে আসলেই ভুক্তভোগী, আমরা আসলেই যে একটা মানে চরম পর্যায়ে নির্যাতিত নিপীড়িত একটা আমরা আমাদের এই জায়গাটা যেন তিনি ফুলফিল করে, এটা আমার প্রত্যাশা। আর সেই প্রত্যাশা তৈরি হওয়ার পেছনে অনেকগুলো যুক্তি আছে। আপনি জানেন বিসিএস যারা তাদেরকে কিন্তু অনেকদিন আগে তাদের একটা ব্যাপারে একটা সিদ্ধান্তহীনতায় ছিল, এই সরকার এসে কিন্তু সেই সিদ্ধান্তটা দিয়েছে। তা আমাদের ওইখান থেকেই ভেতরে এক ধরনের প্রত্যাশা জেগেছে যে হয়তো আমাদের স্যারদেরকে আমরা যদি আমাদের এই বৈষম্যের ব্যাপারটা বিভিন্ন সময় যে আমরা ভুক্তভোগী, বিভিন্ন সময় যে আমরা এই যে ইউজ হইলাম তাদের কাছে, হয়তো তাদের কাছে বুঝাতে পারলে, তাদের কাছে আমাদের ব্যাপারটা জানাতে পারলে তারা হয়তো সঠিকভাবে মূল্যায়ন করবেন, এবং তারা হয়তো তাদের উপরে কিন্তু কোনো মাথা নেই যে উপরে চেয়ার উপরে কলকাঠিতে তারা নড়বে, তারা নিজেরাই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে। তাই তাদের কাছে আমাদের এখন এই মুহূর্তে যেটা চাওয়া যে আমাদেরকে আমাদের যে সমস্যাগুলো আছে শুনুক, আমাদেরকে একটু বুঝুক, আমাদেরকে জাস্টিফাই করুক সত্যি আমরা বৈষম্যের শিকার, এবং আমরা যে শিক্ষক হতে চাই সেই জায়গাটা যেন আমাদের প্রত্যাশা পূরণ করে, সেটা আমাদের এখন চাওয়া। আর আরেকটা প্রশ্ন, জি ম্যাডাম, আপনার কাছে আমার একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আগামীকাল তো আপনাদের কর্মসূচি শুরু, এখন পর্যন্ত সরকার পক্ষের কাছে কি কোনো গ্রিন সিগন্যাল পেলেন কি? এই মুহূর্তে না, যে আপনাকে আমি বলি তাহলে একটু পেছনে যায়। 15ই আগস্ট আমরা যখন 15 জুলাই আমরা যখন এনটিআরসির সামনে যাই, তখন আমাদের একটা পর্যায়ে আমরা এনটিআরসি চেয়ারম্যান স্যারের কাছে যাই, আমাদের ব্যাপারগুলো বলি। বলার পর 11ই আগস্ট আমরা একটা দরখাস্ত দিই। সেই দরখাস্তটা চেয়ারম্যান স্যার, এনটিআরসি চেয়ারম্যান স্যার নিজে রিকমেন্ডেশন করে ইয়েতে পাঠায়, আপনার মন্ত্রণালয়ে পাঠায়, এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত হয় বিশেষ একটা গণবিজ্ঞপ্তি হবে। বিশেষ একটা গণবিজ্ঞপ্তি, এটুকু আমাদের জন্য একটা সিগন্যাল ছিল, কিন্তু সেই বিশেষ গণবিজ্ঞপ্তিটা বর্তমানে হচ্ছে না, সেটাকে তারা রিজেক্ট করে দিছে। রিজেক্ট করে দেওয়ার পরে বর্তমানে এখন যে স্যার আছেন এনটিআরসি বর্তমান যে চেয়ারম্যান স্যার,
তিনি আবার সেটাকে তার মুখের ভাষা যে সেটাকে আবারও তারা মানে আবার তারা ফার্দার পাঠাইছে যে এটা যেন কোয়ারি করা হয়। সেই ক্ষেত্রে এখন নাকি এটা আইন মন্ত্রণালয়ের ওখানে আছে, এখন সেটা তারা সিদ্ধান্ত নেবে। তবে বর্তমানে যেটা বলবো যে না, আমরা এখন পর্যন্ত আমরা তাদেরকে অনেক চিঠি দিলাম, আমরা স্মারকলিপি দিলাম, আমাদের যে চাওয়াগুলো আছে দরখাস্তের মধ্যে বুঝালাম, জানালাম, কিন্তু আমরা কোনো গ্রিন সিগন্যাল তাদের কাছ থেকে পাইনি। হয়তো আমাদেরও ব্যর্থতা থাকতে পারে, হয়তো আমরা প্রপার ওয়েতে যেতে পারিনি, এটাও হতে পারে। অথবা তাদের কাছে গিয়ে এই ব্যাপারগুলো যে উপস্থাপন করার সেই সুযোগটা হয়তো আমাদের সেরকম আসে না দেখে হয়তো আমরা গ্রিন সিগন্যালটা পাইনি, আর তার জন্যই আজকে রাস্তায় যাওয়া। জি জি, অনেক ত্যাগ এবং তিতিকার কথা বললেন, অনেক বঞ্চনার কথা বললেন, অনেকটা পথ পাড়ি দিয়েছেন। সেই পথটি নিশ্চয় সহজ ছিল না, অত্যন্ত দুর্গম পথ। আজকে এ পর্যন্ত আসছেন এবং আগামীকাল থেকে আপনাদের কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচিটি নিশ্চয় অহিংস একটি কর্মসূচি হবে এবং আপনারা আপনাদের দাবিটি যৌক্তিকভাবে উপস্থাপন করবেন, সেটিও ঠিক আছে। এবং আপনাদের এই দাবিটি যৌক্তিক যদি উপস্থাপন করতে পারেন, বর্তমান যে বৈপ্লবিক সরকার অর্থাৎ একটি বিপ্লবের মাধ্যমেই এই সরকার অধিষ্ঠিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে, নিশ্চয় সদস্য সরকার আপনাদের সেই দাবিটি বিবেচনা করবে। আমি একটু ফরিদুল স্যারের কাছে যাব। স্যার লাইনে নাই, আমরা একটু অপেক্ষা করি আসে কিনা। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, শুধু ফরিদুল ইসলাম ভাইয়ের কাছে একটু দুটি কথা জানবো। আচ্ছা, অনেকে আপনার প্যানেলের কথা বলছেন, প্যানেল ভিত্তিক নিয়োগ চাচ্ছেন, এই বিষয়ে কি আপনি কিছু বলবেন ম্যাম? প্যানেল ভিত্তিক নিয়োগটা আমরা চেয়েছিলাম, একটা পর্যায়ে 200 দিন আন্দোলনটা প্যানেল ভিত্তিক নিয়োগটা ছিল, যে জ্যেষ্ঠতা ভিত্তিতে আগে যে পাস করেছে তাদেরকে আগে নিয়োগ দেওয়া হবে। কিন্তু সেটা সেই প্যানেলের দাবিটা আমরা ম্যাডামের পর্যন্ত যাওয়ার পরও যেহেতু ওই ব্যাপারটা আর সেরা হয় নাই, যার জন্য ওইটা নিয়ে আমি এখন আর বিস্তারিত কিছু বলতে পারবো না। বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক, নিশ্চয় আপনার উত্তরটি পেয়ে গেছেন। 16 সাল থেকে আন্দোলন করছি, রিড কন্টেন্ট সহ 35+ রিড, মোট 3টি রিড করেছি। আচ্ছা, আমরা ফরিদুল ইসলাম স্যারকে পেয়েছি। ম্যাম একটু আমাদের সাথেই থাকুন, আমরা একদমই শেষ প্রশ্নটি ফরিদুল ইসলাম স্যারের কাছে করতে চাই। স্যার শুনছিলেন নাসরিন সুলতানা ম্যাম কিন্তু অত্যন্ত জোরালো ভাবে এবং যুক্তি দিয়ে তার বিষয়গুলো উপস্থাপন করলেন। আপনার কাছে আমি একেবারে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যদিও অনেকটা রাতই হয়ে গেছে, কিন্তু যত রাত হচ্ছে দেখছি দর্শক আজকে উঠতেছে, নিশ্চয় আপনাদের কথাগুলো তাদের ভালো লাগছে। স্যার আগামীকাল তো আন্দোলন, আমরা অনুষ্ঠানের যেহেতু একদম শেষ পর্যায়ে, আপনি এই আন্দোলনকে মানে আন্দোলন বলবো না, কর্মসূচি, এই কর্মসূচি ঘিরে কি প্রত্যাশা করতেছেন, কি হতে পারে, আপনারা যারা নিয়োগ বঞ্চিত আছেন তাদের উপস্থিতি বা কেমন হতে পারে, সেই সমস্ত নিয়োগ প্রত্যাশীদের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে, এবং সর্বশেষ সরকারের কাছে আপনি কি প্রত্যাশা করেন? স্যার এছাড়াও যদি আপনার নিজস্ব কোনো কিছু বলার থাকে একদম আমরা শেষ মুহূর্তে আপনি বলতে পারেন স্যার। আপনার প্রশ্নটা আমি শুনতে পাই নাই, নেট সমস্যা তো খুব ডিস্টার্ব করতেছে, আমি শুনতে পাই না, আর একবার যদি একটু বলেন। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আগামীকাল আপনার কর্মসূচি, এই কর্মসূচি ঘিরে আপনার সহযোদ্ধাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন, এবং এই যে কর্মসূচি, এই কর্মসূচিতে আপনাদের সহযোদ্ধাদের উপস্থিতি বা অংশগ্রহণী বা কিভাবে দেখছেন? এছাড়া যেহেতু আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে এসেছি, আপনাদের এই দাবিটি, আপনি মামলার বিষয়টি বা আইনগত দিকটি অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুললেন। এই সরকারের কাছে আপনি আসলে এর সুষ্ঠু সমাধানই বা কিভাবে দেখছেন? ধন্যবাদ স্যার। দেখেন, এই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন এবং বৈষম্য বিরোধী একটা সরকার। তারা একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা, সুষ্ঠু সংস্কারের দিকে ধাবিত আছেন এবং কাজ করছেন সে নিয়ে। আমরা সেই সুষ্ঠু বিচারের দাবিতে, সুষ্ঠু আইন এবং ন্যায্য বিচারের দাবিতে আমরা কিন্তু মাঠে নেমেছি। যারা এখানে আসবে, আমার মনে হয় না যে এটা
সফলতা ব্যতীত অন্য কোনো পথে যাবে। আমি আশা করি এই সরকার আমাদের জন্য একটা খুব সুন্দর একটা সিদ্ধান্ত নেবে যে 1 থেকে 12তম ব্যাচ সত্যিকার অর্থেই তারা নিয়োগ বঞ্চিত এবং তারা বৈষম্যের শিকার। সুতরাং এই 1 থেকে 12তম ব্যাচের নিয়োগ ব্যবস্থা সর্বাগ্রে করা উচিত এবং সেই বিষয়ে তারা পদক্ষেপ নেবে। আর আমাদের যারা রয়েছেন এখন নিয়োগ বঞ্চিত শিক্ষক যারা রয়েছেন তারা অবশ্যই আগামী কালকের এই কর্মসূচিতে দলে দলে যোগদান করবে এবং কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ঢাকার শাহবাগে গণজাগরণ ঘটাবে। আমরা যেহেতু শিক্ষক, আমরা কোনো ধরনের নৈরাজ্য বিশৃঙ্খলা আমরা এই সমস্ত কাজে বিশ্বাসী না। আমরা সুন্দরভাবে আমরা এই কর্মসূচি পালন করব। আর একটা জিনিস স্যার আপনাকে একটু বলি এক লাইনে, যারা আমাদের বাহিরে আছে, আমাদের যারা বিরোধিতা করে, এরা আসলে যেখানে ভালো কাজ থাকবে তার বিরোধী পক্ষও থাকবে, এটা স্বাভাবিক। তাদেরকে আমরা আমলে নেব না। সুপ্রিয় দর্শক, নেটওয়ার্ক জনিত কারণে আমরা ফরিদুল ইসলাম স্যারের আমাদের বিরোধী লোকের কোনো অভাব নেই, তারা থাকতে পারে, থাকুক, কিন্তু আমরা আমাদের সঠিক কাজ সঠিকভাবে আগায় নেব ইনশাআল্লাহ। আর একটা জিনিস, আমরা সবাই ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট ছিলাম, এখন আমরা সবাই শিক্ষক, নিবন্ধিত শিক্ষক। আমাদের যোগ্যতার সনদ আছে, আমরা যোগ্যতার বলে নিয়োগ নেব ইনশাআল্লাহ। আর যারা আমাদেরকে অযোগ্য ভাবে তারা আসলে নিজেরাই অযোগ্য, তারা নিজেরা যোগ্য নয় বলে তারা যোগ্যতার পরিমাপক সনদ পাওয়া শিক্ষককে অযোগ্য মনে করে। আমরা ভার্সিটি শেষ করেছি, অনার্স মাস্টার শেষ করেছি, সবাই শিক্ষকতায় আছি। আমি দীর্ঘ 16 বছর ঢাকার বুকে শিক্ষকতা করেছি। আমার বহু স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এখনো আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যেও তারা সমন্বয়ক কিংবা সমন্বয়কের সহযোগী হিসেবে তারা আছে। এবং আমাদের সাথে আছে বিভিন্ন ভার্সিটি যে শিক্ষকগণ আছে, পাশ করা শিক্ষক, নিবন্ধিত শিক্ষকরা আমাদের সাথে আছে, তারা নিয়োগ বঞ্চিত। আমাদের সাথে যারা সনদ অর্জন করেছে, যাদের নাম্বার ছিল 42-43, তাদের অনেকে বিশেষ ক্যাডার আছে, তারা বিভিন্ন মন্ত্রণালয়ে ভালো ভালো জব করে। সুতরাং 40, 42, 45 পাওয়া একজন নিবন্ধন সনদ অর্জনকারীকে আমি অযোগ্য বলতে পারি না। কারণ আমাদের সময় কখনো বলা হয়নি যে আপনাদের এরকম করে সরাসরি মেরিট লিস্ট প্রস্তুত হবে। আমরা আইনের মাধ্যমে মেরিট লিস্টটা নিয়ে এসেছি। এটা আমাদের 1 থেকে 12কে একটা নিয়োগ দেওয়ার প্রক্রিয়া কিংবা প্রসেস হিসেবে কিন্তু শুরু করেছিল, যে এদেরকে যে নিয়োগ দেবে তো একটা তো পদ্ধতি লাগবে। সেই জন্য শুধুমাত্র 1 থেকে 12র নিয়োগ মেরিট লিস্ট, মানে শুধুমাত্র চাকরি যোগ্যদের মেরিট লিস্ট, কিন্তু চাকরি যারা চায় তাদের মেরিট লিস্ট চেয়েছিল। সুপ্রিম হাইকোর্ট বলছিল যে যারা নিয়োগ বঞ্চিত, যারা চাকরি চায় তাদের আপনি মেরিট লিস্ট করেন, যারা চাকরি চায় না তার মেরিট লিস্ট দিয়ে আপনি কি করবেন? যে চাকরিরত আছে তার মেরিট লিস্ট দিয়ে কি করবেন? যে মৃত তার মেরিট লিস্ট দিয়ে আপনি কি করবেন? তো এখন এই যে একটা মেরিট লিস্ট দেখাচ্ছে, এখন এই মেরিট লিস্টের মধ্যে যারা পিছনে নতুন পাস করতেছে ওদেরকে সামনে নিয়ে আসতেছেন আপনি, তাহলে তো 1 থেকে 12তম তো কোনোদিনই নিয়োগ পাবে না, কখনোই নিয়োগ পাবে না 1 থেকে 12টা। কারণ তারা জানতেছে যে আমাদের মেরিট লিস্ট হবে, তারা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রস্তুতি নিয়ে তারা পরীক্ষার সুযোগ পাচ্ছে। আর তাদের মধ্য থেকে এখন বলবে যে আপনারা তাহলে নতুন করে পরীক্ষা দেন। এটা মানে কি বলবো, শিশুসুলভ বক্তব্য, কথাবার্তা। যে শিক্ষক, একজন শিক্ষক যখন হয়, 40-45 বছরের শিক্ষক যখন হয়, তার যে হাতের লেখার স্পিড আর স্টুডেন্ট লাইফের হাতের লেখার স্পিডের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। এগুলো তারা এখন বাচ্চা সুলভ আচরণ করে, বাচ্চা সুলভ কথাবার্তা বলে। যাই হোক, বিরোধী পক্ষ থাকবে। আমরা এনটিআরসির প্রতি একটা আবদার রাখবো যে সঠিক পথে হাঁটেন, ন্যায়ের পথে হাঁটেন। যোগ্য শিক্ষক আছে আপনাদের হাতে, যোগ্য শিক্ষকদেরকে আপনারা দীর্ঘদিন বঞ্চিত রেখেছেন। এই যোগ্য শিক্ষক হাতে থাকা সত্ত্বেও আপনারা বারবার পরীক্ষা নিয়ে এবং এই মেরিট লিস্টের নামে ধোঁকাবাজি খেলে 1 থেকে 12তমকে নিয়োগ বঞ্চিত রাখতেছেন। এরকম না করে একটা সঠিক সুরাহা নেন এবং বর্তমান সরকার
যে এই যে বৈষম্য বিরোধী 1 থেকে 12তম ব্যাচ যে নিয়োগ বঞ্চিত, এই বৈষম্যের একটা সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ, এই আশা করি। এবং যারা আন্দোলনের সাথে উপস্থিত থাকবে তারা সফলতার মুখ নিয়েই ইনশাআল্লাহ মাঠ থেকে বাড়ি ফিরে যাবে এবং চাকরির নিশ্চয়তা পাবে, এটা আমরা আশা করি ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ স্যার, আপনাদের প্রতিও আমাদের শুভকামনা রইল। নিশ্চয় আপনারা যে পরিশ্রম করছেন এবং যে ত্যাগ তিতিক্ষা স্বীকার করছেন নিজের জন্য এবং আপনার সহযোদ্ধাদের জন্য, আপনাদের সেই সফলতা সন্নিকটে কিংবা আপনারা সেই সফলতা নিয়েই যার যার কর্মস্থলে ফিরে যাবেন, বাসায় ফিরে যাবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং শিক্ষারালয়.com পরিবারকে সময় দিয়ে আপনাদের কথাগুলো তুলে ধরার জন্য আমাদের দর্শক শ্রোতারা আমার অনেকক্ষণ সাথে ছিলেন। আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা রইল। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের দর্শক শ্রোতাদের মনের অনেক কিছুই জানার সুযোগ করে দিয়েছেন। এছাড়াও এতক্ষণ যে সমস্ত দর্শক শ্রোতাও আমাদের সাথে ছিলেন, সকলের প্রতি শিক্ষারালয়.com পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। আজ এ পর্যন্ত। নিশ্চয় আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক সময় শিক্ষার আলোর এই পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ স্যার, আপনাকে শুভরাত্রি। আপনি